প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যানেজমেন্টের গুচ্ছের জন্য ম্যানেজমেন্টের প্রিপারেশনমূলক একটা আলোচনা করব। আমরা দেখার চেষ্টা করব বিগত বছরগুলোতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং ইন ফিউচার অর্থাৎ এই বছর কয়েকদিন পরেই তোমাদের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা চলে যাই প্রশ্ন অ্যানালাইসিসে। এই অ্যানালাইসিসটা আমাদের জন্য এই কারণে প্রয়োজন, কারণ এই অ্যানালাইসিস তোমাকে শো করবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন হারে প্রশ্ন আসছে। কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেই চ্যাপ্টারগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে, আবার কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেই চ্যাপ্টারগুলো থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে। সো আমাদেরকে জানতে হবে আমাদের পরীক্ষার জন্য কোন চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যদি দেখি, প্রথমটা যদি আসি আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা এই চ্যাপ্টারে যদি আমরা দেখি, মোটামুটি প্রত্যেক বছরে হচ্ছে কন্টিনিউয়াসলি দুইটা তিনটা একটা এভাবে প্রশ্ন আসে। সো এই চ্যাপ্টারটা যেহেতু ম্যানেজমেন্টের একেবারে ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, দেয়ারফর এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আর এরপর আসি আমরা ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ থেকে মূলত একটা জায়গা থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, যে কোনটা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত, কোনটা অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত, সামাজিক পরিবেশের অন্তর্গত, মূলত এই পার্ট থেকেই হচ্ছে ব্যবসায় পরিবেশ এই অধ্যায়ে প্রশ্ন হয়ে থাকে। তো এরপরের পার্টটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা সাধারণত এখান থেকে খুবই সিম্পল টাইপসের প্রশ্ন হয়ে থাকে। এখানের প্রশ্নগুলো অত বেশি কমপ্লিকেটেড না। প্রত্যেক বছর এখান থেকে যদি আমরা 5 বছরের পরিসংখ্যান দেখি, 3 বছর হচ্ছে একটা করে প্রশ্ন আসছে এবং 2টা বছর 3টা করে প্রশ্ন আসছে। তো যেহেতু আমাদের গুচ্ছতে ম্যানেজমেন্ট পার্ট থেকে একটা বড় অংশ প্রশ্ন আসা হয়, প্রায় 30টার মতো প্রশ্ন থাকে। সো এক মালিকানা থেকেও আমাদের হচ্ছে একটা বা 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আমরা অংশীদারি বিজনেস। অংশীদারি ব্যবসা আমাদের ম্যানেজমেন্ট প্রথম পার্টের মধ্যে যে 2-3টা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে অংশীদারি ব্যবসাটা অন্যতম। সো অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন করার হচ্ছে বেশ কয়েকটা স্কোপ থাকে, যেমন অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন রিলেটেড বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার অংশীদার রিলেটেড প্রশ্ন থাকতে পারে। তো এই সকল জায়গা থেকে ওভারঅল হচ্ছে প্রত্যেক ইয়ারে 4টা 3টা এই রেঞ্জে প্রশ্নগুলো এসেছে। সো আমরা এই বছরে এক্সপেক্ট করতে পারি অংশীদারি ব্যবসা থেকে হচ্ছে 3টা অথবা 4টা এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আমরা যৌথ মূলধনী ব্যবসা। ব্যবস্থাপনা ফার্স্ট পেপার অর্থাৎ ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, এই বইয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো অধ্যায় থেকে থাকে, যেটা আমাদের এডমিশন টেস্টের জন্য, পাশাপাশি হচ্ছে ইন ফিউচার তোমরা যখন হায়ার স্টাডিজ করবা, ওই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা, অর্থাৎ কোম্পানি নিয়ে যেই চ্যাপ্টারটা রয়েছে। সো স্বাভাবিকভাবে অন্যান্য যে কোনো চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা অর্থাৎ ফার্স্ট পেপারের মধ্যে অন্যান্য যে কোনো চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি। সো এই চ্যাপ্টারে যদি আমরা দেখি কয়টা করে প্রশ্ন আসছে, লাস্ট ইয়ার আসছে 3টা, কোনো একটা বছর 5টা পর্যন্ত আসছে। অর্থাৎ 5টা প্রশ্ন মানে কি? 5টা প্রশ্ন মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। 23-24 সেশনের 6 ভাগের 1 ভাগ প্রশ্ন আসছিল কোম্পানি চ্যাপ্টারটা থেকে। সো এটার ইম্পর্টেন্সটা আশা করি বুঝতেই পারছো সবাই। এরপরে আসি আমরা সমবায় সমিতি থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব কম আসলেও আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে অ্যাভারেজ প্রশ্ন হয়ে থাকে। আর রাষ্ট্রীয় ব্যবসা থেকে সাধারণত প্রশ্ন হয় না বললেই চলে। আমরা যদি দেখি আমাদের 5 বছরের পরিসংখ্যানে, অর্থাৎ গুচ্ছের 5 বছরের ইতিহাসে যদি আমরা দেখতে তাকাই, আমরা দেখব শুধুমাত্র গত বছর এবং লাস্ট ইয়ার, এই 2টা বছরেই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা থেকে প্রশ্ন এসেছে। এরপর ব্যবসায়ের আইনগত দিক এখান থেকে মোটামুটি আসে। ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসায় উদ্যোগ থেকে খুব কম আসে। আর ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটার আসলে লাস্ট যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটার প্রাসঙ্গিকতা একটু কম আর কি। সো ওই কারণে এই জায়গা থেকে প্রশ্ন একটু কম হয়ে থাকে। এরপর আমরা দেখি
বাকি পার্টগুলো থেকে কেমন প্রশ্ন হয়ে থাকে। আমাদের প্রথম পত্রের আরেকটা চ্যাপ্টার বাকি ছিল, সেটা হচ্ছে ব্যবসায়ীর নৈতিকতা এবং দায়বদ্ধতা, যেটাকে আমরা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে যেটাকে আমরা ক্লাসিফাই করি। তো সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণত একটা প্রশ্ন হয়ে থাকে, এবং এইখান থেকে প্রশ্ন করার স্কোপটা থাকে ওই জায়গায় যে তোমাকে বলা হবে যে এই সঠিক সময়ে কর্মচারীদেরকে সঠিকভাবে পেমেন্ট করা, এটা হচ্ছে ব্যবসায়ের কোন ধরনের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তো এই জায়গা থেকে সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। এরপর আসি আমরা ব্যবস্থাপনার ধরন এবং ব্যবস্থাপনার নীতিমালা। এই দুইটা চ্যাপ্টারকে আমরা সাধারণত একটা চ্যাপ্টার বা একসাথে আমরা পড়ার চেষ্টা করি, ব্যবস্থাপনার ধারণা এবং নীতিমালা। কারণ হচ্ছে এই দুইটা চ্যাপ্টার একটা আরেকটার সাথে অনেক বেশি ইন্টার রিলেটেড, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে, এবং এই দুইটা চ্যাপ্টার ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রথমে যদি ব্যবস্থাপনার ধারণে আসি, আমরা ব্যবস্থাপনার ধারণে হতে প্রত্যেক বছর দুইটা, কোনো একটা বছর 6টা পর্যন্ত প্রশ্ন এসেছিল। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে ম্যানেজমেন্টের ধারণা অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা। এইখানে আমাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেগুলো আমাদের হচ্ছে মেইন বইয়ের মধ্যে থাকে না। আমাদের ইন্টারমিডিয়েটের যে টেক্সট বুক, এই বইয়ের মধ্যে অনেক কিছু থাকে না ব্যবস্থাপনার ধারণা রিলেটেড, যেটা আমাদের এডমিশন টেস্টে ফেস করতে হয়। বিশেষ করে হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্টের যারা গুরু রয়েছেন তাদের যে জীবনীগুলা, তাদের যেই সাহিত্যকর্মগুলো, তারা যে বইগুলো লিখে গিয়েছেন, এই বিষয়গুলো সাধারণত আমাদের ম্যানেজমেন্টের যে বুট বই বা আমাদের এইচএসসি লেভেলে যে বইটা রয়েছে, সেই বইয়ে সাধারণত অনেক কিছু থাকে না। তো এই কারণে ম্যানেজমেন্ট ধারণা এই চ্যাপ্টারে আমাদেরকে এমন কিছু স্টাডি করতে হবে যেটা হচ্ছে হায়ার স্টাডিজের সাথে রিলেটেড। বিভিন্ন মনীষীদের জীবনীগুলো দেখতে হবে, তাদের লেখা বই, তাদের সাহিত্যকর্ম এবং ম্যানেজমেন্টে তাদের অবদানটা কোন জায়গায়। তো এই রিলেটেড কিছু বিষয় হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে। এরপর আমরা আসি পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান এবং নেতৃত্ব। এই জায়গাগুলো থেকে আমাদের মোটামুটি সেম লেভেলেরই প্রশ্ন আসে। আর প্রেষণা চ্যাপ্টারটার থেকে আমাদের লাস্ট 3 বছরে কোনো প্রশ্ন আসে নাই। সো আমরা এক্সপেক্ট করতে পারি এই বছরও প্রেষণা থেকে প্রশ্ন যদি এসেও থাকে, সেটা সর্বোচ্চ একটা হতে পারে, এর বেশি আসার সম্ভাবনা নাই বললেই চলে। স্টিল আমাদের প্রেষণা চ্যাপ্টারটা ভালো করে পড়া দরকার। বিশেষ করে প্রেষণা চ্যাপ্টারে মাসলোর যেই তত্ত্বগুলো রয়েছে, তারপর হচ্ছে হার্টসবার্গের দ্বি উপাদান তত্ত্ব, এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়া দরকার। আর সমন্বয় সাধনটা একটু লেস ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে সাধারণত প্রশ্ন কম হয়ে থাকে। এরপর আসি আমরা নিয়ন্ত্রণ থেকে ওভারঅল 1-2টা করে প্রশ্ন হয়ে থাকে। নিয়ন্ত্রণ থেকে এই যে নিয়ন্ত্রণের যেই পদ্ধতিগুলো রয়েছে, বাজেটারি নিয়ন্ত্রণ, অবাজেটারি নিয়ন্ত্রণ, এরপর হচ্ছে নিয়ন্ত্রণের ধাপগুলা, এই রিলেটেড কিছু প্রশ্ন হয়ে থাকে। এবার আমরা চলে যাব 2024-25 সেশনের প্রশ্নপত্র অ্যানালাইসিস। আমরা টোটাল 3 থেকে 4টা সেশনের প্রশ্ন দেখার চেষ্টা করব। বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গুচ্ছে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আসলে কীরকম প্রশ্ন করা হয়, এবং প্রশ্নের ট্রেন্ড যেটা সেটা আমরা বুঝতে পারবো। পাশাপাশি আমাদের নেক্সট যে গুচ্ছের পরীক্ষাটা হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই, সেখানে প্রশ্ন কেমন হতে যাচ্ছে আমরা সেটা ফোরকাস্ট করতে পারবো। সো আমরা শুরুতেই চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলেছে, দায়ের দিক দিয়ে কোন ব্যবসা সবথেকে কম ঝুঁকিপূর্ণ? দায়ের দিক থেকে কোন ব্যবসা সবথেকে কম ঝুঁকিপূর্ণ? এই প্রশ্নের আনসার কি হবে? সবাই রেসপন্স করো। তৌসিফুল ইসলাম দুরন্ত লিখেছেন 1-এর সি হবে। নুরুল মোল্লা লিখেছেন 1-এর সি হবে। আপনারা বাকিরাও রেসপন্স করেন, বাকিরাও জানান আনসার কি হতে পারে। আচ্ছা, বলা হচ্ছে দায়ের দিক দিয়ে কোন ব্যবসা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। এটার আনসার হবে সি নাম্বার, পাবলিক লিমিটেড কোম্পানি। তো এটার আনসার পাবলিক লিমিটেড কোম্পানি কেন হবে? কারণ আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানিতে যারা ইনভেস্টর রয়েছে, যারা শেয়ার হোল্ডার রয়েছে, তাদের দায় তাদের ইনভেস্টেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দ্বারাই সীমাবদ্ধ। অর্থাৎ আমি যদি 100 টাকা শেয়ার ক্রয় করি, আমার দায় সেই 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আমাকে কোনো দায় বহন করতে হবে না। অন্যদিকে আমি যদি এক মালিকানা ব্যবসায় ইনভেস্ট করি,
অংশীদারি ব্যবসায় ইনভেস্ট করি, তাহলে আমার হচ্ছে যে দায়টা রয়েছে সেটা হচ্ছে আমার ব্যবসায়িক দায়ের বাইরে আমার ব্যক্তিগত যে অ্যাসেটগুলো রয়েছে সেইগুলোর উপর আমার দায় বর্তাতে পারে। যদি কোনো একটা ট্রানজ্যাকশনের কারণে আমি ব্যবসা থেকে সেটা সেটেল করতে না পারি, কোনো একটা লায়াবিলিটি আমি ব্যবসা থেকে মিট আপ করতে না পারি, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে সম্পদগুলো রয়েছে সেইগুলোও এই সেটেলমেন্টের জন্য দায়ী থাকবে। দেয়ারফর দায়ের দিক থেকে সবথেকে কম ঝুঁকিপূর্ণ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? এটার আনসার কি হবে? সবাই রেসপন্স করো। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? আচ্ছা, বোনাস শেয়ার মানে তো আমরা বুঝি, তাই না? বোনাস শেয়ার এটার আরেকটা নাম হচ্ছে শেয়ার লভ্যাংশ। বোনাস শেয়ার এটার আরেকটা নাম হলো শেয়ার লভ্যাংশ বা স্টক ডিভিডেন্ড বলা হয় ইংলিশে। ওকে, তৌসিফুর ইসলাম লিখেছেন 2 এর আনসার বি হতে পারে। বাকিরাও জানান কি হবে আনসার। আচ্ছা, বোনাস শেয়ার মানে কি? বোনাস শেয়ার মানে হচ্ছে যখন একটা কোম্পানি যখন সে লভ্যাংশ ঘোষণা করে, তো লভ্যাংশ হিসেবে যদি একটা কোম্পানি ক্যাশ পেমেন্ট না করে শেয়ার দিয়ে দেয়, তখন সেই সিস্টেমটাকে বলা হয় বোনাস শেয়ার অথবা শেয়ার লভ্যাংশ অথবা স্টক ডিভিডেন্ড। সো এই স্টক ডিভিডেন্ডটা কাদের মধ্যে দিয়ে দেয় কোম্পানি? এই স্টক ডিভিডেন্ডটা যাদেরকে ডিভিডেন্ড দেয় তাদের মধ্যে দেয়। তো ডিভিডেন্ড কাদেরকে দেওয়া হয়? লভ্যাংশ কাদেরকে দেওয়া হয়? লভ্যাংশ দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে। যারা একটা কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে কি দেওয়া হয়? লভ্যাংশ দেওয়া হয়। সো শেয়ার লভ্যাংশ তাহলে শেয়ার হোল্ডারদেরকে দিবে। আর ডিবেঞ্চার হোল্ডারদের এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, আমরা সেগুলো যদি একটু দেখি। ডিবেঞ্চার হোল্ডার রয়েছে, ডিবেঞ্চার হোল্ডারদেরকে কোম্পানির লভ্যাংশ দেয় না। ডিবেঞ্চার হোল্ডাররা হচ্ছে কোম্পানির জন্য ডেটর, অর্থাৎ কোম্পানিকে ঋণ দেয়। সো ডিবেঞ্চার হোল্ডারদেরকে কোম্পানি সুদ দেয়, লভ্যাংশ দেয় না। সাধারণ জনগণকে তো কোম্পানি সাধারণত তার যেই ক্যাশ ফ্লোটা রয়েছে ওখান থেকে সে কোনো আসলে ওই অর্থে কোনো পেমেন্ট করে না সাধারণ জনগণকে। যেটা করে থাকে সেটা হচ্ছে সিএসআর মূলক কার্যক্রম, সেটা অন্য বিষয়। এরপর আসি আমরা পরিচালকরা। কোম্পানির যারা পরিচালক তাদেরকে তো সাধারণত লভ্যাংশ দেওয়া হয় না, ইন এ সেন্স দ্যাট যদি তারা শেয়ার হোল্ডার না হয়। তবে হ্যাঁ, বর্তমানে যারা কোম্পানির ডিরেক্টর হয়, যারা পরিচালক হয়, তাদেরকেও একটা নির্দিষ্ট অংশ শেয়ারের মালিক হতে হয়। সো যতটুকু অংশ শেয়ার তারা হোল্ড করে ততটুকু অংশ শেয়ার তারা ওইটার জন্য তারা পেমেন্ট পেতে পারে। কিন্তু আমরা ব্রড সেন্স এবং যদি সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা খুঁজি সেটা হচ্ছে শেয়ার হোল্ডার, কারণ শেয়ার হোল্ডারকে বেসিক্যালি এই লভ্যাংশটা প্রোভাইড করা হয়। এরপর আমরা পরের প্রশ্নে আসি। ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদসীমা আইন অনুযায়ী কত বছর? ট্রেডমার্ক এটার আনসার কি হবে? ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদসীমা আইন অনুযায়ী কত বছর? এটার আনসার কত হতে পারে বলে মনে হচ্ছে? আচ্ছা, ইয়াসির ইসলাম বলেছেন 3 বি হবে, অর্থাৎ 7 বছর। বাকিরাও রেসপন্স করেন, বাকিরাও জানান আনসার কোনটা হতে পারে। ওকে, আমরা দেখি ট্রেডমার্ক নিবন্ধনের যেই মেয়াদসীমাটা রয়েছে আইন অনুযায়ী সেটা হচ্ছে ম্যাক্সিমাম 7 ইয়ার্স, ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত হচ্ছে মেয়াদ রয়েছে আপনার ট্রেডমার্কটার মেয়াদসীমা। যদি এই সময়টা উত্তীর্ণ হয়ে যায়, এই সময়টা ক্রস হয়ে যায়, তখন আপনাকে আপনার ট্রেডমার্কটা কী করতে হবে? পুনরায় রিনিউ করতে হবে, পুনরায় একটা ফি এর মাধ্যমে নবায়ন করা প্রয়োজন। এরপরের প্রশ্নে আসি আমরা। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন সরকারি প্রতিষ্ঠান কাজ করে? বাংলাদেশে এমন একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেটি উৎপাদিত পণ্যগুলোর যে মান, যে স্ট্যান্ডার্ড, সেটা যাচাই করার জন্য, সেটা মেনটেন করার জন্য কাজ করে থাকে। কোন সে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের মান সংরক্ষণের জন্য কাজ করে থাকে? বিএসটিআই।
তো এটা খুবই কমন একটা প্রশ্ন। আমরা যখন কোনো একটা কনজিউমার প্রোডাক্ট নিয়ে থাকি, আমরা দেখি সেই প্রোডাক্টের গায়ে বিএসটিআই একটা মার্ক লিখে থাকে। সো বিএসটিআই মানে কি? বিএসটিআই মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই সংস্থাটা 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখন থেকে এটার যদিও একটা পূর্ব প্রতিষ্ঠান ছিল, বাট সেটা পরবর্তীতে বিএসটিআই কনভার্ট হওয়ার মাধ্যমে সেটা তার যাত্রা শুরু করে। এরপর আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলছে কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করে। মূলধন বাজার মানে কি? মূলধন বাজার মানে হচ্ছে, মূলধন বাজার মানে হলো যেটাকে আমরা ইংলিশে ক্যাপিটাল মার্কেট বলি। অর্থাৎ আর্থিক বাজারকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন বাজার, যেটা ক্যাপিটাল মার্কেট, আর একটা হচ্ছে মানি মার্কেট, যেটাকে আমরা মুদ্রা বাজার বা অর্থ বাজার বলতে পারি। সো এটাকে যদি আমরা আরেকটু ন্যারো ডাউন করি, তখন সেটা হবে আমাদের ক্যাপিটাল মার্কেট বলতে আমরা সাধারণত যেই মার্কেটে বিভিন্ন প্রকার শেয়ার এবং বিভিন্ন প্রকার বন্ড, অর্থাৎ যেইগুলোর মেয়াদ, যেই ইনস্ট্রুমেন্টগুলোর মেয়াদ মোর দেন 1 ইয়ার্স হয়, যেগুলো লং টার্মের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সেগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে ক্যাপিটাল মার্কেট বলা হয়। সো এই ক্যাপিটাল মার্কেট কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে? জি, একজন বলেছেন মোহাম্মদ নাইম হুসেইন। 5-এর ডি নাম্বার আনসার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে বিসেক বলে থাকি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই প্রতিষ্ঠান বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট রয়েছে সেটাকে রেগুলেট করে থাকে। আমরা পরের প্রশ্নে আসি। আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে? তাত্ত্বিক বিশ্লেষণের কথা বলেছে, অর্থাৎ থিওরিটিক্যাল আলোচনা করেছেন কে? ব্যবস্থাপনার যে রীতিগুলো রয়েছে, আচ্ছা, যখন থেকেই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বা কর্পোরেট না অন্য যে কোনো প্রতিষ্ঠান যখন থেকেই এক্সিস্ট করতেছে, তখন থেকেই সেই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার বিষয়টি থাকে। কিন্তু এই ব্যবস্থাপনার বিষয়টিকে সর্বপ্রথম থিওরির আকারে, তাত্ত্বিকতার জায়গা থেকে বা একটা শাস্ত্র হিসেবে পাঠ করার জায়গা থেকে সর্বপ্রথম কে আলোচনা করেছিলেন? ইয়াসির ইসলাম বলেছেন 6-এর এ, হেনরি ফেয়ল। ওকে, হেনরি ফেয়লই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি ব্যবস্থাপনাকে একটা পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ব্যবস্থাপনার তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে যে জটিল বিষয়গুলো রয়েছিল তিনি সেগুলো আলোচনা করেছিলেন। তিনি বিভিন্ন সেমিনারের মাধ্যমে এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সামনে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মানুষের সামনে হচ্ছে তিনি এই জিনিসটা ক্লিয়ার করেছিলেন। এরপর আসি আমরা ব্যাংকিংয়ে আরটিজিএস, খুব সুন্দর একটা টার্ম। ব্যাংকিংয়ে আরটিজিএস এর পূর্ণরূপ কি? আপনারা যারা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করে থাকেন, আপনাদের এই বিষয়টা জানা দরকার যে আরটিজিএস মানে কি। এই প্রশ্নের আনসার কি হবে? ইয়াসির ইসলাম লিখেছেন 7-এর এ হবে, নাইম হোসেন লিখেছেন এ হবে, বাকিরাও জানান। আমার সাথে আপনারা যারা যারাই যুক্ত আছেন, আপনারা চেষ্টা করবেন রেসপন্স করার জন্য। রেসপন্স করলে ক্লাসটা একটা ইন্টারেক্টিভ সেশন হবে এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, 7-এর আনসার হবে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আরটিজিএস। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট মানে কি? মানে হচ্ছে আপনি যখন কোনো একটা ট্রানজ্যাকশন করতে যাবেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, সেই ট্রানজ্যাকশনটা যদি সাথে সাথে হয়ে যায়, অর্থাৎ আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠাবেন, এই টাকা পাঠানোর যে প্রসেসটা, এটা সাধারণত আমরা নর্মাল যেই সনাতন সিস্টেমটা রয়েছে এখানে হচ্ছে কিছু টাইম প্রয়োজন, কিন্তু আরটিজিএস সিস্টেমে আপনার টাকাটা হচ্ছে একেবারে অন টাইমে চলে যাবে। আপনি যখনই হচ্ছে পেমেন্ট করবেন, যখনই আপনি ট্রানজ্যাকশন করবেন, তখনই হচ্ছে আপনার এই ট্রানজ্যাকশনটা সাথে সাথে সম্পন্ন হয়ে যাবে। সো এই সিস্টেমটাকে বলা হয় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এরপরে আসি আমরা নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কোনটা? এটার আনসার কি হবে?
সবাই রেসপন্স করেন। ওকে, আমরা দেখি বাকিরাও জানান। দুইজন রেসপন্স করেছেন, রিদওয়ান আহমেদ রিয়ান এবং নাইম হোসেন। বাকিরাও জানান। আচ্ছা, মোটামুটি কেউ বলেছেন এ নাম্বার আনসার হতে পারে, কেউ বলেছেন বি নাম্বার আনসার হতে পারে, সি নাম্বার, ডি নাম্বার, তো সবগুলা আনসারে চলে আসছে আর কি। 4 জনে হচ্ছে আপনারা 4টা আনসার দিয়েছেন, ভালো। আমরা এবার একটু দেখার চেষ্টা করি কর্মী সংস্থান। আচ্ছা, কর্মী সংস্থান এটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারের নামেই, ম্যানেজমেন্ট সেকেন্ড পার্টে। কর্মী সংস্থান এটার অংশ হিসেবে আমরা যেই 4টা বিষয় পাই মূলত, সেটা হচ্ছে 1 নাম্বার কর্মী সংগ্রহ, 1 নাম্বার হচ্ছে কর্মী সংগ্রহ, 2 নাম্বার হলো কর্মী নির্বাচন, 3 নাম্বার যেটা আসে নির্বাচনের পরে সেটা হচ্ছে নিয়োগ, কর্মী নিয়োগ, যেটাকে প্লেসমেন্ট বলে থাকি আমরা, কর্মী নিয়োগ। এরপরে আসবে 4 নাম্বার প্রশিক্ষণ ও উন্নয়ন, 5 নাম্বার আরেকটা স্টেপ থাকে, সেটা হচ্ছে পৃথকীকরণ, অর্থাৎ একজন কর্মী যখন রিটায়ারমেন্টে চলে যায় তখন তাকে সম্মানজনকভাবে প্রতিষ্ঠান থেকে বিদায় দেওয়া, যেটাকে আমরা পৃথকীকরণ বলতে পারি। সো এই 4টা স্টেপ হলো আমাদের কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তো আমরা যদি দেখি কর্মী সংগ্রহ পর্যায়ে আমরা কি করি? কর্মী সংগ্রহ পর্যায়ে হচ্ছে আমরা কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, অর্থাৎ কারা কারা আমার প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তোমরা আসো, তোমরা এখানে পরীক্ষা দাও। এই জিনিসটা যে প্রতিষ্ঠানের কাছে কর্মীদেরকে নিয়ে আসে, এটাকে বলা হয় কর্মী সংগ্রহ। তো কর্মী সংগ্রহ এটা আমরা করি কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে করি আমরা। কর্মী সংগ্রহ করার সময় আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। আবার যখন আমি কর্মী সংগ্রহ করতে যাই তখন আমাকে চিন্তা করতে হয় যে আসলে আমি কর্মীটা কোন উৎস থেকে সংগ্রহ করব। আমি কি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করব নাকি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করব? কর্মী সংগ্রহের কিছু বাহ্যিক উৎস রয়েছে, কিছু অভ্যন্তরীণ উৎস রয়েছে। সুতরাং উৎস নির্ধারণটাও আমাদের কর্মী সংগ্রহের এই পার্টের মধ্যে চলে আসতেছে, ফার্স্ট পার্ট। এরপরে আসি আমরা কর্মী নির্বাচন। যখন আমরা কর্মী নির্বাচন করতে যাই তখন আমরা কি করি? যারা যারা আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করেছে আমরা তাদের সিভিগুলোকে শর্টলিস্ট করি, আবেদনপত্র যাচাই বাছাই করি, ভাইভা নেই, পরীক্ষা নেই। সো এ নাম্বারটাও কোথায় চলে আসতেছে? আমাদের কর্মী নির্বাচনের মধ্যে চলে আসতেছে। আর প্রশিক্ষণ যে পার্টটা, এই প্রশিক্ষণ পার্টটা হচ্ছে আমাদের তো একটা ধাপে রয়েছে, প্রশিক্ষণ ও উন্নয়ন। সো সুতরাং প্রশিক্ষণ বিষয়টাও আমাদের হচ্ছে এখানে চলে আসতেছে। সো নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? এই প্রশ্নের সাধারণত মানে আমরা যদি একেবারে কংক্রিটভাবে আমরা চিন্তা করতে যাই তখন সাধারণত আমরা এই প্রশ্নের কোনো আনসার খুঁজে পাই না এই জায়গায়। কিন্তু আমাদেরকে হচ্ছে একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করে, একটু রিলেটিভ অ্যানালাইসিস করে আমাদেরকে এই প্রশ্নের আনসার খুঁজে বের করতে হবে। আমরা যদি এ সি ডি এর দিকে তাকাই তাহলে আমরা দেখব এ সি এবং ডি এই 3টা কর্মী সংস্থানের সাথে একেবারে ডিরেক্টলি লিঙ্কড। আবেদনপত্র যাচাই বাছাই করা, এটা হচ্ছে কর্মী নির্বাচনের ক্ষেত্রে একেবারে রিলেটেড। এরপর প্রশিক্ষণ তো একটা আমাদের ধাপে রয়েছে। উচ্চ নির্ধারণ, আমি যখন কর্মসংগ্রহ করতে যাব তখন আমার উচ্চ নির্ধারণের বিষয়টা চলে আসে। কিন্তু বিজ্ঞাপনের পার্টটাকে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি। বিজ্ঞাপনের পার্টটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সে তার পণ্য জনগণের কাছে বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। তো বিজ্ঞাপন দিয়ে আমরা অনেক কিছু বুঝাতে পারি। আমরা নিজের প্রতিষ্ঠানে কর্মী আনার জন্য বিজ্ঞাপনও দিতে পারি, আবার হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো রয়েছে, আমার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো মার্কেটে বিক্রি করার জন্য আমি বিজ্ঞাপন দিতে পারি। সো বিজ্ঞাপনটা যেহেতু একটা ব্রড টার্ম, সো আমরা এই জায়গা থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে বিজ্ঞাপনটা সরাসরি কর্মী সংস্থানের সাথে রিলেটেড না, এটার আরও অনেক ইমপ্লিকেশনও রয়েছে, আরও অনেক ব্যাখ্যাও রয়েছে। কিন্তু এই 3টা হচ্ছে কর্মী সংস্থানের সাথে সরাসরি রিলেটেড। দেয়ারফর আমরা এই 4টা আনসার থেকে কম্পারেটিভলি বিজ্ঞাপনকে আমরা বেছে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপরও এই এমসিকিউর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে জানান। ওকে, কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা পরের প্রশ্নে কন্টিনিউ করি। এরপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশে কত সালের সমবায় সমিতি বিধিমালা চালু রয়েছে? বাংলাদেশে কত সালের সমবায় সমিতির বিধিমালার কথা বলেছে। সমবায়ের ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট পাবো। একটা হচ্ছে সমবায় আইন, একটা হলো সমবায় আইন, আর একটা হলো সমবায় বিধিমালা, আর একটা হলো সমবায় নীতিমালা। নয়ের আনসার কি হবে? 2004। আচ্ছা, সমবায় যদি আমাদেরকে বিধিমালা জানতে চায় তখন এটার আনসার হবে 2004, রাইট? সমবায় বিধিমালা। আর যদি আমাদেরকে সমবায় আইন জানতে চাই তখন আমরা বলবো সমবায় আইন হচ্ছে 2001। সমবায় আইন 2001, বিধিমালা 2004। এই দুইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গা থেকে সাধারণত প্রশ্নগুলো হয়ে থাকে। আর একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে সমবায় নীতিমালা। এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে হয়ে থাকে, কিন্তু একটু কম ইম্পর্টেন্ট নীতিমালাটা। বাট আমাদের জানা দরকার যে সমবায় নীতিমালা হচ্ছে 2003। সো একটা হচ্ছে সমবায় আইন যেটা 2001 সালের, সমবায় বিধিমালা 2004, সমবায় নীতিমালা 2003। সো আমাদের আনসার কি হবে? 2004। সমবায় বিধিমালা হচ্ছে 2004 আমাদের আনসার। পরের প্রশ্নে আমরা আসি। জেটিসন শব্দটা কিসের সাথে জড়িত? কোন ধরনের বীমার সাথে জেটিসন শব্দটা জড়িত বলে তোমার মনে হয়? একজন বলেছেন 10-এর সি, বাকিরাও জানান। আচ্ছা, জেটিসন মানে কি? জেটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপ করা। তো যখন একটা সমুদ্রে জাহাজ চলাচল করে পণ্য নিয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে, তখন যদি এই জাহাজটা কোনো দুর্যোগের সম্মুখীন হয় বা কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়, বা যদি এমন হয় যে জাহাজটা তার ভারের কারণে, তার ওজনের কারণে সে ব্যালেন্স করতে পারছে না, তো ওই রকম সিচুয়েশনে প্রাচীনকালে যেটা হইতো, প্রাচীনকাল বলতে আজ থেকে 200 বছর আগেও যেটা বিদ্যমান ছিল, সেটা হচ্ছে জাহাজের কিছু অংশ, কিছু প্রোডাক্ট যেগুলো অনেক বেশি ভারী, সেগুলো হচ্ছে সমুদ্রে ফেলে দেওয়া, সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া, ইন এ সেন্স দ্যাট এটার মাধ্যমে আমি বাকি যে সকল প্রোডাক্টগুলো রয়েছে এবং জাহাজ ইটসেলফ সবগুলাকে আমি রক্ষা করতে পারবো, বা সবগুলা রক্ষা পাবে। সো এই জায়গা থেকে জেটিসন শব্দটা আসছে। তো যেহেতু জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়া এই জিনিসটা হচ্ছে সমুদ্রের সাথে রিলেটেড, নৌ এর সাথে রিলেটেড, দেয়ারফর এটা হচ্ছে নৌ বীমার একটা পার্ট। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে অনেক বেশি কমন। এমনকি তোমরা হচ্ছে যখন ক্লাস 9-10-এ ছিল তখনও মেবি সোট নিয়ে আলোচনা ছিল। সো আসি আমরা কোনটি ব্যবসায়ে একটি ব্যবসায়ে স্লোট বিশ্লেষণের ক্ষেত্রে উ দ্বারা কি বোঝাই? সো এটা খুবই সিম্পল আনসার। এটা উ দিয়ে কি বোঝাই সবাই তো জানি আমরা, তাই না? এস দিয়ে কি বোঝাই? এস দিয়ে বোঝাই স্ট্রেংথ, ডাব্লিউ দিয়ে বোঝাই উইকনেস, উ দিয়ে বোঝাই অপরচুনিটি, টি দিয়ে বোঝাই থ্রেট। সো উ দিয়ে আমার আনসার কি হবে? উ দিয়ে আনসার হবে অপরচুনিটি। এরপর আসি আমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেছিলেন কে? পার্থক্যমূলক মজুরি প্রথা। ওকে, পার্থক্যমূলক মজুরি মানে কি? পার্থক্যমূলক মজুরি মানে হলো যখন আমরা কাজের প্রোডাক্টিভিটি অনুযায়ী, কাজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী আমরা
বিভিন্ন ধরনের কর্মীর জন্য বিভিন্ন রকমের মজুরি সিস্টেম আমরা রাখবো, তখন সেটাকে বলা হবে পার্থক্যমূলক মজুরি প্রথা। এটার বিভিন্ন রকমের ডাইমেনশন রয়েছে, বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে। সো সর্বপ্রথম যিনি এই পার্থক্যমূলক মজুরি প্রথা নিয়ে আলোচনা করেছিলেন তিনি হচ্ছে F.W. টেইলর। সো আমরা এই জায়গায় বেশিরভাগ স্টুডেন্ট যে ভুল কাজটা করে সেটা হচ্ছে যখন পার্থক্যমূলক মজুরির কথা বলে এবং এখানে F.W. টেইলরের পাশাপাশি হেনরি ফিওলের নাম দিয়ে দেয়, তখন আমরা হেনরি ফিওল দাগিয়ে দিই। সো আমরা মনে করি ম্যানেজমেন্টের ইতিহাসে যত কিছু কল্যাণ সাধিত হয়েছে সব কিছু হচ্ছে হেনরি ফিওলের। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। F.W. টেইলরের যেই কৃতিত্বগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিশেষ করে তার যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার, যে তাকে আমরা জনক বলতেছি, তো কেন তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হচ্ছে, তার কী কী অবদানগুলো রয়েছে, তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কিছু নীতিমালা দিয়েছিলেন। তো এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। এরপরে আসি আমরা, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? মুদ্রানীতি, যেটাকে ইংলিশে বলা হয় মনিটারি পলিসি। কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? মুদ্রানীতি, এটাকে আমরা বলে থাকি মনিটারি পলিসি। এটার আনসার কি হবে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নাকি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আর সেন্ট্রাল ব্যাংক, ন্যাশনাল মনিটারি অথরিটি? এটার আনসার কি হতে পারে? আচ্ছা, মনিটারি পলিসি যেহেতু আলোচনায় আসছে, মুদ্রানীতি, এটার পাশাপাশি আমাদেরকে আরেকটা বিষয়ও আলোচনায় নিয়ে আসি, সেটা হচ্ছে একটা হচ্ছে মুদ্রানীতি, আর একটা হলো রাজস্ব নীতি। মুদ্রানীতিকে আমরা ইংলিশে বলি মনিটারি পলিসি, আর রাজস্ব নীতিকে আমরা ইংলিশে বলে থাকি ফিসকাল পলিসি। মুদ্রানীতি এটা প্রণয়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি, যেটাকে আমরা টার্ম করতেছি, এই ফিসকাল পলিসি এটা প্রণয়ন করে থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতি 6 মাস অন্তর, প্রতি 6 মাস পর পর একটা মুদ্রানীতি প্রণয়ন করে থাকে সাধারণত। সো আর হচ্ছে যে ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, সে প্রতি 1 বছর পর পর ন্যাশনাল বাজেট প্রণয়নের মাধ্যমে ফিসকাল পলিসি ঘোষণা দেয়। এবং আমাদের ন্যাশনাল বাজেট প্রত্যেক বছরের কোন মাসে প্রণয়ন করা হয়? কেউ কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। বাংলাদেশ সরকারের যে বাজেটটা প্রণয়ন করা হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মাধ্যমে, যেটাকে আমরা ফিসকাল পলিসি বলছি, এই ফিসকাল পলিসিটা সাধারণত কোন মাসে এটা দেওয়া হয় সেটা আপনারা কেউ জানেন? যদি জেনে থাকেন তাহলে সেটা জানাতে পারেন আমাকে। আচ্ছা, বাংলাদেশের গভর্নমেন্ট যে ন্যাশনাল বাজেটটা প্রণয়ন করে থাকে সেটা সাধারণত জুলাইয়ের 1 তারিখেই সেটা প্রণয়ন করা হয়, এবং জুলাইয়ের 1 থেকে এই পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত সাধারণত এই বাজেটটা ইফেক্টিভ হিসেবে থাকে, এবং এটাকে আমরা ফিসকাল পলিসি বলে থাকি। সো আমরা আশা করি আমরা আনসার পেয়েছি। আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এরপর আসি আমরা শ্রম বিভাগ এবং বিশেষায়ন। শ্রম বিভাগ মানে কি? শ্রম বিভাগ মানে হচ্ছে আমরা একজন কর্মীকে একটা প্রতিষ্ঠানের সকল কাজ না দিয়ে একটা প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করব, ভাগ করে একটা কাজ একজনকে আমি ন্যস্ত করে দিব। তো এটার ফলশ্রুতিতে যেটা হয়, স্পেশালাইজেশন বা বিশেষায়ন ক্রিয়েট হয়।
এই ধারণাটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? ওকে, আমরা আসি শ্রম বিভাগ এবং বিশেষায়নের যেই ধারণাটা রয়েছে এটার উপর বিশেষভাবে গুরুত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখেন, সেটা হচ্ছে উনি দ্য ওয়েলথ অফ নেশন নামক একটা বইয়ের রচনা করেছিলেন। দ্য ওয়েলথ অফ নেশন একটা বইয়ের রচনা করেছিলেন তিনি। এরপরের প্রশ্নে আসি আমরা, নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ একটা সংগঠন যেটা কার্যকর, যেটা ইফেক্টিভ, তার বৈশিষ্ট্য নয় কোনটা? একটা হচ্ছে শ্রমের স্পষ্ট বিভাজন, 2 নম্বর রয়েছে নমনীয় দায়িত্ব অর্পণ, 3 নম্বর বলা হয়েছে ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা, এবং 4 নম্বরে বলা হয়েছে বিভাগগুলির মধ্যে সমন্বয়। আমাদের 15 নম্বর প্রশ্নের আনসার কি হবে? ওকে, আমরা আনসার চলে আসছে, সেটা হচ্ছে সি নাম্বার হবে আমার আনসার, ভূমিকা এবং কর্তৃত্ব। এই জিনিসটা যদি অস্পষ্ট থাকে তাহলে একটা কার্যকর সংগঠনের মধ্যে কে কাকে অর্ডার দিবে, কে কার অর্ডার মানবে, কে কার অর্ডারের আনুগত্য করবে, এই জিনিসটা বোঝা যায় না। দেয়ারফর একটা সংগঠনে কর্তৃত্ব এবং ভূমিকা এবং কর্তৃত্ব এই দুইটা জিনিসের মধ্যে স্পষ্ট থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে কি, যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনোরূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে কি বলা হয়? যে নেতা কর্মীদেরকে একেবারে স্বাধীনভাবে কাজ করতে দেয়, অর্থাৎ কর্মীরা কি কাজ করতেছে কি কাজ করতেছে না এগুলার সাধারণত কি নেয় না, অর্থাৎ কাজ চলাকালীন সময়ে এগুলাকে তদারকি করে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড সে জাস্ট দেখে যে কতটুকু কাজ করা হয়েছে বা কি কাজ করা হয়েছে। সো এই ধরনের নেতৃত্বকে কোন ধরনের নেতৃত্ব বলা হয়, এবং যিনি এই নেতৃত্বের নেতা তাকে কোন ধরনের নেতা বলা হয়? হ্যাঁ, এটার আনসার হচ্ছে লাগামহীন নেতা। আর এই নেতৃত্বটাকে বলা হয় লাগামহীন নেতৃত্ব অথবা মুক্ত নেতৃত্ব, যেখানে নেতা জাস্ট কাজ দিয়ে যান কিন্তু সে কিছুরই তদারকি করে না। সো এই নেতৃত্ব কি একটা প্রতিষ্ঠানের জন্য ভালো? না, মোটেও ভালো না। একজন কর্মীকে যদি কাজ দেওয়ার পরে তাকে কোনো রকম তদারকি করা না হয়, তাকে কোনো রকম মনিটরিং করা না হয়, তার কাজের অগ্রগতি সম্পর্কে কোনো আপডেট নেওয়া না হয়, সেই নেতৃত্ব আসলে প্রতিষ্ঠানের জন্য কোনো ফল বয়ে আনবে না। এর পরের প্রশ্নে আসি আমরা, অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটা? আমরা তো অনেকগুলো সংগঠন সম্পর্কে পড়েছি, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, কমিটি, কার্যভিত্তিক এবং মেট্রিক সংগঠন। তো এই সংগঠনগুলোর মধ্যে কোন সংগঠন কাঠামোটা সাধারণত অস্থায়ী নেচারের হয়? এটা পার্মানেন্ট না, বা কোনো একটা সিনারিও হয়েছে প্রতিষ্ঠানে, তখন হচ্ছে এই সংগঠন কাঠামোটা অ্যারেস্ট হয়েছে, আবার পরবর্তীতে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা কোন ধরনের কাঠামো? এটা হচ্ছে কমিটি। কমিটি সংগঠন হচ্ছে এমন একটা সংগঠন যেটার কোনো নির্দিষ্ট বা যেটার কোনো স্থায়িত্ব থাকে না। এটা হচ্ছে নির্দিষ্ট ঘটনা বা যে কোনো সিনারিওতে এটা উদ্ভূত হতে পারে। মনে করেন আপনার প্রতিষ্ঠানে, আপনার একটা অনেক বড় কর্পোরেট প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা অঘটন ঘটে গিয়েছে, বা আপনার প্রতিষ্ঠানে আপনি দেখলেন যারা শ্রমিক রয়েছে তারা হরতাল করতেছে, তারা স্ট্রাইক করতেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো তখন আপনি কি করলেন, আপনার প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে একটা কমিটি করে দিলেন, যারা হচ্ছে এই প্রবলেমটাকে ইনভেস্টিগেশন করবে এবং ওইটার উপর একটা রিপোর্ট প্রদান করবে। তো আফটার দ্য এন্ড অফ দ্য ইনভেস্টিগেশন এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং এই ধরনের কমিটিকে বলা হয় অস্থায়ী কমিটি। তবে হ্যাঁ, আবার কিছু কমিটি রয়েছে যেগুলো স্থায়ী কমিটি হতে পারে, বাট ওটা আমাদের আলোচনার সাথে রিলেভেন্ট না। এরপর আসি আমরা, একটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ারের মালিকানা থাকলে সেই কোম্পানিটিকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে চিহ্নিত করতে পারবো? সো আমরা জানি কোনো একটা প্রতিষ্ঠানে
আমার যে শেয়ার হোল্ডিংটা থাকবে, যে মালিকানাটা থাকবে, সেটা যদি আমার 50%-এর বেশি হয়, তখনই হচ্ছে আমি সেই প্রতিষ্ঠানের কন্ট্রোলিং পজিশনটা পাবো। তো গভর্নমেন্ট যদি 51% শেয়ার হোল্ড করে, অর্থাৎ 50%-এর বেশি শেয়ার হোল্ড করে, তখন সেই প্রতিষ্ঠানের যেই কন্ট্রোল, সেই প্রতিষ্ঠানের যেই নিয়ন্ত্রণ রয়েছে, সেটা সরাসরি সরকারের হাতেই চলে আসে। সো 51% শেয়ার ক্রয় করলেই সরকার হচ্ছে, বা একটা কোম্পানিকে আমরা সরকারি কোম্পানি বলে বা রাষ্ট্রীয় কোম্পানি বলে আমরা সেটাকে অভিহিত করতে পারবো। ওকে, আমরা এর পরের প্রশ্নে আসি। ওকে, আমরা 19 নম্বর প্রশ্নে আসি। 19 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 19 নম্বরে বলা হচ্ছে কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত? একটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা, একক পরিকল্পনা, কর্ম পরিকল্পনা এবং ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এটার আনসার কি হতে পারে একটু সবাই জানান। 19 নম্বর প্রশ্নের আনসার কি হতে পারে? কোন ধরনের পরিকল্পনা আমাদের ডে টু ডে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সাথে রিলেটেড? বাকিরাও রেসপন্স করেন, বাকিরাও জানান আনসার কি হতে পারে। জি, আনসার চলে আসছে, সেটা হচ্ছে কৌশলগত। ওকে, আমরা চলে আসি MICR চেক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বলা হয় এটাকে MICR। MICRটা হচ্ছে একটা চেকের নাম, রাইট? MICRটা হচ্ছে একটা চেকের নাম বা চেকের একটা ধরনের নাম, যেটাকে বলা হয় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার চেক বলা হয় এটাকে। সো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন চেক বলা হয়। এটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন সনাতন যে চেকগুলোর মাধ্যমে ট্রানজ্যাকশন করতাম, ওই চেকগুলা যখন ক্লিয়ারিং হতো ক্লিয়ারিং হাউসের মাধ্যমে, তখন ওইটাতে একটা সময় লাগতো বা প্রবলেম হতো কিছু। আর এই ইঙ্ক ক্যারেক্টার রিডার যে চেকগুলো রয়েছে, সেই চেকগুলো হচ্ছে কম্পিউটার রিড করতে পারে বা সিস্টেম হচ্ছে এই জিনিসটাকে রিড করতে পারে। সো এই চেকের ক্ষেত্রে ট্রানজ্যাকশন করা ইজিয়ার হয়। আর বর্তমানে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকেই হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন যে চেকগুলো রয়েছে, সেই চেকগুলাই সাধারণত ইস্যু করে থাকে। সনাতন পদ্ধতির যে চেকগুলো আমরা আজকে থেকে 10 বছর আগেও দেখতাম, সেই চেকগুলো এখন সাধারণত মার্কেটে নাই বললেই চলে। আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? একই সাথে আপনারা জানাবেন জনসংখ্যা কোন পরিবেশের উপাদান। দুইটা প্রশ্নের আনসারে জানাবেন, একটা হচ্ছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, আর একটা হলো জনসম্পদ কোন পরিবেশের উপাদান। 21 রাইহানা ফেরদৌস রুহি বলেছেন সি হবে, নুরুল মোল্লা বলেছেন সি হবে। মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান বলছেন আপনারা। পাশাপাশি এটাও জানান যে যদি জনসংখ্যা হয় তখন সেটা কোন পরিবেশের উপাদান হবে। ওকে, আমরা পেয়েছি যখন মানব সম্পদ বলবে বা জনসম্পদ বলবে তখন সেটাকে আমরা বলবো অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর যদি শুধুমাত্র জনসংখ্যা বলে তখন সেটাকে আমরা বলবো সামাজিক পরিবেশের উপাদান, যদি শুধু জনসংখ্যা বলা হয়। ওকে, সো আমাদের মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, আনসার হচ্ছে অর্থনৈতিক। এরপর আমরা পরের প্রশ্নে আসি। কোনটি অফ দা জব প্রশিক্ষণ নয়? অফ দা জব মানে কি? অফ দা জব মানে হচ্ছে এমন কিছু প্রশিক্ষণ, এমন কিছু ট্রেনিং যেটা কাজের বাইরে দেওয়া হয়। অফ দা জব, কাজের বাইরে দেওয়া প্রশিক্ষণ। তো নিচের যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে, সেমিনার, কনফারেন্স, ডিপ্লোমা, ইন্টার্নশিপ, এইগুলোর মধ্যে নিচের কোনটা অফ দা জব ট্রেনিং নয়? নিচের কোনটা অন দা জব ট্রেনিং, কাজের মাধ্যমে প্রশিক্ষণ? ওয়েবসাইটে কানেকশন করবেন, ওয়েবসাইট নাকি লাইভ ইউজ করবেন। ওকে, আমরা 22 নম্বর প্রশ্নের আনসার পাচ্ছি, সবাই ডি বলছেন, ইন্টার্নশিপ। আচ্ছা, সেমিনার, কনফারেন্স এবং ডিপ্লোমা,
এগুলা হলো সরাসরি অন দ্য জব ট্রেনিং না, রাইট? এগুলো হলো অন দ্য জব ট্রেনিং না, বরং এগুলো হলো অফ দ্য জব ট্রেনিং বা কাজের বাইরে যে প্রশিক্ষণগুলো রয়েছে ওগুলোর অন্তর্গত। আর ইন্টার্নশিপ মানে কি? ইন্টার্নশিপ মানে হচ্ছে আপনি যখন বিবিএ কমপ্লিট করবেন, আপনি যখন যদি কোনো মেডিকেল কলেজ থেকে যদি কেউ এমবিবিএস কমপ্লিট করে, তাকে একটা প্রতিষ্ঠানের অধীনে থেকে কয়েক মাস তাকে হাতে কলমে, কাগজে কলমে তাকে কাজগুলো শিখিয়ে দেওয়া হয়। এই সিস্টেমটাকে সাধারণত বলা হয় ইন্টার্নশিপ। তো আমাদের দেশে সাধারণত বিবিএ অর্থাৎ অনার্স কমপ্লিশনের পরে অনেকগুলা সাবজেক্টের উপরেই ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। আবার কিছু ইন্টার্নশিপ রয়েছে পেইড ইন্টার্নশিপ, যেখানে হচ্ছে একজন ছাত্র সে কোনো একটা পার্টিকুলার সেক্টরে যদি কাজ শিখতে চায় বা কোনো একটা পার্টিকুলার সেক্টর সম্পর্কে তার যদি যে জানার ইচ্ছা সেটা যদি সে বৃদ্ধি করতে চায়, তখন সে একটা পেইড ইন্টার্নশিপ কোর্স করতে পারে। এরপর আসি আমরা পরের প্রশ্নে। শপ ম্যানেজমেন্ট এই বইটা কোন লেখক রচনা করেছেন? বাকিরাও জানান যে শপ ম্যানেজমেন্ট বইটা কোন রাইটার লিখেছিলেন? শপ ম্যানেজমেন্ট এই বইটি কোন লেখক লিখেছেন আপনারা জানান। ওকে, আমরা যদি দেখি আমাদের আনসার চলে আসছে। আপনারা অনেকেই বলেছেন এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর উল্লেখযোগ্য কিছু বই লিখেছেন, যেমন দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, দ্য শপ ম্যানেজমেন্ট, দ্য পিস রেট সিস্টেম। তো এরকম কয়েকটা বই উনি লিখেছেন। এরপর আসে কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? এটা সরাসরি একটা জ্ঞানমূলক প্রশ্ন। কোন দেশ বিমস্টেকের সদস্য নয় আপনার মনে হয় জানান? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া বিমস্টেকের সদস্য নয়, বাকি তিনটা কান্ট্রি হচ্ছে বিমস্টেকের সদস্য। এরপর প্রশ্নে আসি আমরা, যৌথ মূলধনী ব্যবসায়ীর জন্ম সনদ বলা হয় কোনটিকে? জন্ম সনদ, যেটাকে বার্থ সার্টিফিকেটও বলা হয়। যৌথ মূলধনী ব্যবসায়ীর ক্ষেত্রে জন্ম সনদ বলা হয় কোন ডকুমেন্টসটাকে? ওকে, আপনারা অনেকে রেসপন্স করেছেন 25-এর, অনেকে বলেছেন 25-এর বি। রিদওয়ান আহমেদ রায়ান 25-এর বি বলেছেন। তারপর রায়হানা ফেরদৌস রুহি আপনি বলেছেন নিবন্ধন পত্র। বাকিরাও জানান। আচ্ছা, এই প্রশ্নের আনসার আমাদের অপশনের মধ্যে দেওয়া নাই। জন্ম সনদ মানে হচ্ছে সেই সনদ, যে সনদটা পাওয়ার পরে একটা কোম্পানি তার যে লিগ্যাল এক্সিস্টেন্সটা রয়েছে, তার যে আইনগত সত্তা রয়েছে বা তার যে আইনগত অস্তিত্ব রয়েছে, সেটা জন্ম লাভ করে। সো এই আইনগত সত্তাটা জন্ম লাভের জন্য যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে নিবন্ধনপত্র। নিবন্ধনপত্র পাওয়ার পরেই একটা কোম্পানির আইনগত যেই সত্তা, আইনগত যেই বা তার যে লিগ্যাল এক্সিস্টেন্স, এই জিনিসটা তার ক্রিয়েট হয়। সো আমরা যদি এই প্রশ্নের দিকে তাকাই, আমাদের
নিবন্ধন পত্রটা আমাদের এখানে দেওয়া নাই, রাইট? এখানে দেওয়া হয়েছে বিবরণপত্র, স্মারকলিপি, সঙ্গবিধি। সো যেহেতু নিবন্ধন পত্র দেওয়া নাই, কিন্তু নিবন্ধন পত্রের কাছাকাছি আরো একটা পত্র দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র। সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্রের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তাকে তার কাজ শুরু করার জন্য এডিশনাল কিছু ডকুমেন্ট রেজিস্ট্রারের কাছে সাবমিট করার পরে তাকে এই ডকুমেন্টসটা দেওয়া হয়, কার্যারম্ভের অনুমতিপত্রটা। সো যেহেতু আমাদের নিবন্ধন পত্র প্রশ্নে নাই এবং নিবন্ধন পত্রের পরবর্তী যেই স্টেপটা, পরবর্তী যেই ধাপটা, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পর্যায়, সুতরাং আমরা এই প্রশ্নের আনসার হিসেবে কার্যারম্ভের অনুমতিপত্রকেই আমরা চুজ করে নিচ্ছি। কিন্তু এই প্রশ্নের সাধারণত যেটা একেবারে কংক্রিট আনসার, সেটা এখানে দেওয়া হয় নাই। যদি এরকম হতো, এই প্রশ্নে যদি সঙ্গবিধি এটার জায়গায় যদি নিবন্ধন পত্র দেওয়া থাকতো, যদি এরকম হতো এই প্রশ্নে কার্যারম্ভের অনুমতিপত্র দেওয়া হয়েছে, নিবন্ধন পত্র দেওয়া হয়েছে, তাহলে আমরা অবশ্যই নিবন্ধন পত্রকে আনসার হিসেবে ধরে নিব। কিন্তু যেহেতু নিবন্ধন পত্র নাই, সেজন্য নিবন্ধন পত্রের পরবর্তী ধাপ হিসেবে আমরা কার্যারম্ভের অনুমতিপত্রটাকে আনসার হিসেবে ধরে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? এটার আনসার কি হবে? এটার আনসার হবে ধারণাগত দক্ষতা। সকল প্রকার ব্যবস্থাপকের জন্য যেই ধরনের দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো ধারণাগত দক্ষতাটা। যে ইন ফিউচার কোন ধরনের পরিস্থিতি হতে পারে, তা বা তার আন্ডারে হচ্ছে যে সকল কর্মচারী রয়েছে তাদেরকে ম্যানেজ করার বিষয়ে কনসেপচুয়াল যে বিষয়গুলো রয়েছে, এগুলো হচ্ছে সকল ধরনের ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন। তবে এটা থেকে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা এখানে পাচ্ছি, সেটা হলো আমাদের যে মানব সম্পর্ক, যে কথাটা বলা হয়েছে, মানব সম্পর্ক অ্যাপ্রোপ্রিয়েট না, কাছাকাছি বলি। মানব সম্পদটা হচ্ছে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার, এই দুইটা লেয়ারে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানব সম্পর্ক যে কাজটা রয়েছে, অর্থাৎ ব্যবস্থাপনার যে মধ্য স্তর এবং নিম্ন স্তর যে দুইটা রয়েছে, সেই দুইটার মধ্যে অনেক বেশি দরকার। কিন্তু উপরের স্তর যেটা, এখানে সাধারণত মানব সম্পর্ক এই পার্টটা খুব কম থাকে আর কি। সো আমরা ধারণাগতটাকে আনসার হিসেবে ধরে নিচ্ছি। ওকে, আমরা পরের প্রশ্নে আসি। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, এই কারণে আবার একটু বলি। সেটা হচ্ছে এখানে ধারণাগত দক্ষতা যেটা, এটা হচ্ছে উপরের লেয়ার যেটা, অর্থাৎ উপরের স্তর যেটা, সেই স্তর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু বাকি দুইটা স্তরেও এটা প্রয়োজন, যদিও নিম্ন স্তরে এটার যে প্রয়োজনীয়তাটা সেটা অনেক বেশি কম। আর মানব সম্পর্ক যেটা, সেটা হচ্ছে মধ্য এবং নিম্ন স্তর, এই দুইটা স্তরে সেটা আবার বেশি, কিন্তু প্রথম স্তরে কিছুটা কম। প্রথম স্তরে রয়েছে ইন এ সেন্স দ্যাট প্রথম লেয়ারে যারা কাজ করবেন তাদেরকে হচ্ছে দ্বিতীয় স্তর যারা, তাদের সাথে ইন্টারেকশন করতে হয়, ওই জায়গা থেকে সেটা রিলেভেন্ট হইতে পারে। সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি মানব সম্পদ ধারণাগত দুইটাই কাছাকাছি। তবে কিছু কিছু বইয়ে আমরা মানব সম্পর্ক যেটা, সেটাকে আমরা অনেক বেশি ফোকাস দিতে দেখেছি তিনটা লেয়ারে। আবার কিছু কিছু বই রয়েছে যেখানে হচ্ছে আমরা ধারণাগত এই বইটাকে, এই অংশটাকে আমরা ফোকাস দিতে পেয়েছি। ওকে, আমরা পরের পার্টটাতে চলে যাই। 27 নম্বরে 27-এ কি বলা হচ্ছে? 27-এ বলা হচ্ছে কপিরাইট কোন ধরনের সম্পত্তি? কপিরাইট কোন ধরনের সম্পত্তি সবাই জানান একটু। ওকে, আমরা 27-এর আনসার ডি পাচ্ছি। কপিরাইট কোন ধরনের সম্পত্তি? কপিরাইট হচ্ছে একটা অস্পৃশ্য সম্পত্তি। এরপরে আসি পদমর্যাদা হতে, যে নেতৃত্বে সৃষ্টি হয় পদমর্যাদা হতে।
বা আমরা যদি এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলি, সেটা হচ্ছে সাংগঠনিক যে স্ট্রাকচারটা রয়েছে বা সাংগঠনিক যে কাঠামোটা রয়েছে, সেই কাঠামো থেকে যে নেতৃত্বটা সৃষ্টি হয় সেটাকে কোন ধরনের নেতৃত্ব বলা হয়? এই ধরনের নেতৃত্বকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। ওকে। আর যেই নেতৃত্বটা সাংগঠনিক কাঠামোর বাইরে, সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে থেকে ক্রিয়েট হয়, সেইটাকে বলা হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। সাধারণত একটা প্রতিষ্ঠানে যারা অনেক বেশি এক্সপার্ট হয়, অনেক বেশি অভিজ্ঞ, বা একটা প্রতিষ্ঠানে অনেক দিন ধরে কাজ করতেছে, অনেক সিনিয়র, তাদেরকে সাধারণত অন্যান্যরা অবে করে চলে অনেক ক্ষেত্রে, বা অনেক বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ চাই। তো এইসব বিষয়ে হচ্ছে একটা অনানুষ্ঠানিক নেতৃত্ব একটা প্রতিষ্ঠানে তৈরি হয়ে যায়। এরপরে আসি আমরা সমবায়ের সাফল্যের ভিত্তি কি। একটা সমবায় প্রতিষ্ঠান যে সাফল্য হবে, এই সাফল্যের ভিত্তিটা কি? এই সাফল্যের ভিত্তি হচ্ছে একতা। সমবায়ের মধ্যে যদি একতা থাকে তাহলে এই সমবায়টা সাকসেস হবে। আদারওয়াইজ তাদের নিজেদের মধ্যে যদি বিভিন্ন ভেদাভেদ থাকে, সে সমবায়টা সাকসিড হইতে পারবে না। পরের প্রশ্নে আসি আমরা, এবং আমাদের 24-25 সেশনের সর্বশেষ প্রশ্ন, সেটা হলো নিচের কোনটি মূলধন গণশিল্প? মূলধন গণ, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ। নিচের কোনটি মূলধন গণশিল্প? মূলধন গণশিল্পকে ক্যাপিটাল ইন্টেন্সিভ বলা হয়, বা এটা যদি ব্যাখ্যা করি সেটা হলো যেই শিল্পে সাধারণত ক্যাপিটালটা একটু বেশি লাগে, অর্থাৎ যেই শিল্পে শ্রমের তুলনায়, লেবার ফোর্সের তুলনায় ক্যাপিটালের যে পোর্শনটা বা সেটা হচ্ছে অনেক বেশি। বা অন্যভাবে যদি বলি, যেই শিল্প থেকে উৎপাদিত প্রোডাক্টটা উৎপাদনের পেছনে লেবারের চেয়ে ক্যাপিটালের অর্থাৎ মেশিনারিজের যে ভূমিকা সেটা অনেক বেশি, সেই ধরনের শিল্পকে আমরা সাধারণত মূলধনী শিল্প বলে থাকি বা মূলধন গণশিল্প বলে থাকি। তো মূলধন গণশিল্পের আনসারটা কি হবে? খনি। কারণ খনির ক্ষেত্রে আমরা যখন খনি থেকে বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে, বিভিন্ন প্রকার তেল, এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন উত্তোলন করি, তখন কি দেখা যায়? তখন দেখা যায় হচ্ছে বিশাল বিশাল মেশিনারি গুলা এখানে ডেপ্লয় করে রাখার প্রয়োজন পড়ে। এখানে হচ্ছে লেবার ফোর্স খুব অল্পই প্রয়োজন হয়। কিন্তু অন্যান্য গুলা দেখেন, ওষুধ শিল্পে একটা ভালো পরিমাণের লেবার ফোর্স প্রয়োজন হয়। তারপর হচ্ছে কৃষিতে তো অনেক বেশি হয়, তৈরি পোশাক অনেক বেশি হয়। তৈরি পোশাকটা হচ্ছে শ্রমগণ শিল্প, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আর যেই খনিগুলো রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বা মূলধন গণশিল্প। ওকে, আমরা পরের প্রশ্নে আসি। সমবায় সমিতির সর্বোচ্চ সদস্যের সংখ্যা কতজন? একটা সমবায় সমিতির যে ম্যাক্সিমাম নাম্বার, এই ম্যাক্সিমাম নাম্বার কতজন হইতে পারে? ডি নাম্বার। সমবায় সমিতির সাধারণত কোনো সর্বোচ্চ সদস্যের সংখ্যা নাই। এরপরের প্রশ্নে আসি আমরা। সিটি কর্পোরেশন এলাকায় একমাত্র ব্যবসা পরিচালনার জন্য কোন ধরনের সদস্য সংগ্রহ করতে হয়? কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয়? সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসা পরিচালনা করার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয়? ব্যাট সার্টিফিকেট, আয়কর সনদ, ব্যবসায়ের লাইসেন্স এবং নিবন্ধন সনদ। আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্যবসায়ের লাইসেন্স। ব্যাট সার্টিফিকেট লাগে না। ব্যাট সার্টিফিকেট লাগে হচ্ছে এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যার নির্দিষ্ট যে সেলস হয় সেটা একটা নির্দিষ্ট সীমার উপরে থাকে, এবং তার যেই রেভিনিউটা হয় সেটা একটা নির্দিষ্ট সীমার উপরে থাকে, তাকে ব্যাট সার্টিফিকেটটা নিতে হয়। আর আয়কর সনদ হচ্ছে আয়কর সনদ তাদেরই প্রয়োজন যারা হচ্ছে ট্যাক্স পে করার জন্য এলিজিবল হবে। আর নিবন্ধন সনদ এগুলাও হচ্ছে প্রয়োজন নাই এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। নিবন্ধন সনদটা প্রয়োজন কার ক্ষেত্রে? কোম্পানি বিজনেস গুলার ক্ষেত্রে, যেটাকে আমরা নিবন্ধন পত্র বলে থাকি। আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সে কেবলমাত্র একটা ট্রেড লাইসেন্স বা ব্যবসা করার জন্য যে লাইসেন্স সেটা হচ্ছে সে কালেকশন করবে। এরপরের প্রশ্নে আসি আমরা। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সমর্থক? নিরপেক্ষ আচরণ অর্থাৎ একজন
নেতা সে তার অধস্তন যারা থাকবে সবার প্রতি সে নিরপেক্ষ আচরণ করবে। এটা ব্যবস্থাপনার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা হচ্ছে সাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে সবার প্রতি সেম ব্যবহার করবে, কারো প্রতি কোনো ফেভারিজম করবে না। এটাকে বলা হচ্ছে সাম্যের নীতি। পরের প্রশ্নে আসি আমরা। পণ্য সম্পর্কে যে কালগত বাধা, পণ্য সম্পর্কে যে সময়গত বাধা, এটা কিভাবে দূর করা যায়? আমরা যেটা দেখি যে পৃথিবীর এক প্রান্তে এক সময়ের উৎপাদিত পণ্য আমরা সেটা কনজিউম করতেছি অন্য সময়ে, বা আমরা এখন দেখি যে বাংলাদেশে এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটার যে র মেটেরিয়ালস যেটা সেটা উৎপাদিত হয় একটা নির্দিষ্ট সময়ে। যেমন আমরা দেখি যে টমেটো উৎপাদিত হয় একটা নির্দিষ্ট সময়ে সাধারণত, কিন্তু সারা বছরে আপনি মার্কেটে মোটামুটি টমেটো পাবেন। বা এরকম আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় উৎপাদিত হলেও এগুলা মোটামুটি বছরের অনেক সারা সময় পাওয়া যায়। সো এই যে কালগত যে একটা বাধা ছিল, সেই বাধাটা দূর করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? এটার আনসার কি হবে সবাই একটু জানান। 35 নম্বর প্রশ্নটা হলো, ব্যবসায়ের ভূষণ কোনটা? কোনটি ব্যবসায়ের ভূষণ? ব্যবসায়ের ভূষণ হচ্ছে সুনাম। এবার আমরা আমাদের একটা সেশনের আলোচনা শেষ হয়েছে, 24-25 সেশন। আমরা 24-25 সেশনের প্রশ্নগুলো অ্যানালিসিস করে বুঝতে পারলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন কোন প্যাটার্নের হয়ে থাকে, জ্ঞানমূলক প্রশ্ন কেমন হচ্ছে, অনুধাবনমূলক বা একটু কনসেপচুয়াল প্রশ্ন কেমন হচ্ছে। এই বিষয়গুলো আমরা 24-25 সেশনের যে প্রশ্নপত্র সেটা অ্যানালিসিস করে আমরা বুঝতে পারলাম। এই পর্যায়ে আমরা 23-24 সেশনের আরো একটা সেশন আমরা প্রশ্নপত্র অ্যানালিসিস করব, এবং এইটা অ্যানালিসিস করার মধ্য দিয়ে আমরা আরো কিছু ইনসাইট পাবো, যেটা আমাদেরকে অত্যাসন্ন যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু নয়? কোনটা কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু নয়? আচ্ছা, স্মারকলিপির টোটাল 6টা ধারা রয়েছে। সেই ধারাগুলোর বাইরে কোনটা ধারা? এখানে আমি যদি স্মারকলিপির যে 6টা ধারা রয়েছে সেই ধারাগুলো বলি, 1 নাম্বার হচ্ছে নাম ধারা, 2 নাম্বার হলো অবস্থান ও ঠিকানা ধারা, 3 নাম্বার হলো উদ্দেশ্য ধারা, 4 নাম্বার হলো মূলধন ধারা, 5 নাম্বার হলো দায় ধারা, 6 নাম্বার ধারা হচ্ছে সম্মতি ধারা। তো এই 6টা ধারার মধ্যে কোন ধারাটা নাই? এর আনসার হবে বি, ব্যবস্থাপনা ধারা। ব্যবস্থাপনা ধারা নামে কোন ধারা স্মারকলিপির মধ্যে নেই। এরপরের প্রশ্নে আসি আমরা। দ্বৈত অধীনতা, এটা এড়ানোর জন্য প্রতিষ্ঠানে কোন নীতি অনুসরণ করা হয়? দ্বৈত অধীনতা এড়ানোর জন্য একটা প্রতিষ্ঠানে কোন ধরনের নীতিমালা অনুসরণ করা হয়? সেটা হলো আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি মানে কি? আদেশের ঐক্যনীতি হলো একজন কর্মীর আদেশদাতা হবে শুধুমাত্র একজন। একজন কর্মী শুধুমাত্র একটা জায়গা থেকে সে নির্দেশনা পাবে, একটা জায়গা থেকে সে অর্ডার পাবে, একটা জায়গা থেকে আদেশ পাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে আদেশের ঐক্য। সো দ্বৈত অধীনতা মানে হচ্ছে একজন কর্মী দুইজনের আন্ডারে থাকা, দুইজনের তত্ত্বাবধানে থাকা। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য হচ্ছে আদেশের ঐক্য নীতিটাকে অনুসরণ করা হয়। যে প্রবলেমটা আমাদের মধ্যে ক্রিয়েট হয় সেটা হলো আদেশের ঐক্য আর নির্দেশনার ঐক্য, এই দুইটা নীতির মধ্যে। নির্দেশনার ঐক্য মানে কি? নির্দেশনার ঐক্য মানে হচ্ছে পূর্ববর্তী নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে যদি পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হয় তখন এটিকে বলা হবে নির্দেশনার ঐক্যনীতি। অর্থাৎ আমি একজন কর্মীকে যখন কোনো একটা নির্দেশনা দিব তখন আমাকে খেয়াল রাখতে হবে যে তাকে আমি বর্তমানে যে নির্দেশনাটা দিচ্ছি সেটা তার প্রিভিয়াস নির্দেশনা যেটা তাকে দিয়েছিলাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এই জিনিসটা হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। আর একজন কর্মীর আদেশদাতা হবে শুধুমাত্র একজন, এই জিনিসটাকে বলা হয় আদেশের ঐক্যনীতি। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরের প্রশ্নে আসি আমরা। কোন ধরনের শেয়ারের মালিক হওয়ার জন্য বিদ্যমান শেয়ার মালিকদের বাড়তি অর্থ প্রদান করতে হয় না? কোন ধরনের শেয়ার এর মালিক হওয়ার জন্য যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার রয়েছে কোম্পানিতে তাদেরকে কোনো পেমেন্ট করা লাগে না? একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 2 নাম্বার হচ্ছে বোনাস শেয়ার, অধিকার শেয়ার, সাধারণ শেয়ার। এটার আনসার কি হবে সবাই রেসপন্স করেন। আচ্ছা, আমরা
সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার সম্পর্কে তো জানি। এই দুইটা শেয়ার যদি আপনাকে কিনতে হয়, আপনাকে পেমেন্ট করেই হচ্ছে কোম্পানির কাছ থেকে ক্রয় করতে হবে। বাকি আছে দুইটা, একটা হচ্ছে বোনাস শেয়ার আর একটা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার, যেটাকে আমরা ইংলিশে রাইট শেয়ার বলি। অধিকারযোগ্য শেয়ার বা অধিকার শেয়ার বা রাইট শেয়ার মানে কি? মানে হচ্ছে একটা কোম্পানি যখন নতুন করে মার্কেটে শেয়ার বিক্রয় করে, সে যদি তার এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা, তার বিদ্যমান শেয়ার হোল্ডার যারা, তাদেরকে শুরুতে প্রস্তাব দেয় যে ভাই আমি নতুন করে মার্কেটে শেয়ার ইস্যু করতেছি, তোমরা আমার এই শেয়ারগুলো কিনবা কিনা। তো তারা যদি ক্রয় করে তখন এই শেয়ারগুলোকে বলা হচ্ছে রাইট শেয়ার। সো রাইট শেয়ারও শেয়ার হোল্ডাররা কোম্পানির কাছ থেকে পেমেন্টের বিনিময়ে ক্রয় করে নেয়। আর বোনাস শেয়ার কোনগুলা? বোনাস শেয়ার আমরা একটু আগে আলোচনা করেছি। বোনাস শেয়ার হলো একটা কোম্পানি লভ্যাংশ হিসেবে যখন শেয়ার প্রোভাইড করে। সো এই বোনাস শেয়ারগুলা সাধারণত লভ্যাংশ হিসেবে দেওয়া হয়, দেওয়ার পর এগুলা ফ্রি অফ কস্ট, অর্থাৎ এগুলোর জন্য কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় না। সুতরাং যে শেয়ারের মালিক হওয়ার জন্য অর্থ পেমেন্ট করতে হয় না, সেটা হচ্ছে আমাদের বোনাস শেয়ার, যেটাকে আমরা শেয়ার লভ্যাংশ হিসেবে আখ্যায়িত করে থাকি। পরের প্রশ্নে আসি আমরা। জবাবদিহিতার নীতি অনুসারে প্রতিষ্ঠানের জবাবদিহিতা সর্বদা কেমন হয়ে থাকে? জবাবদিহিতার নীতি অনুসারে একটা প্রতিষ্ঠানে জবাবদিহিতা সর্বদা কেমন হয়ে থাকে? এটার আনসার কি হবে? ওকে, আমরা দেখি। এটার আনসার কি হবে? 4 নম্বরের আনসার কি হবে সবাই জানান আমাকে। আচ্ছা, জবাবদিহিতা মানে কি? জবাবদিহিতা মানে হচ্ছে আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে, সেই কাজটা আপনি ঠিকভাবে করেছেন কিনা, এই জিনিসটা আপনি একজনের কাছে জবাবদিহি করবেন। তো আপনি সাধারণত কার কাছে জবাবদিহি করবেন? যিনি আপনার অধীনে থাকবে তার কাছে জবাবদিহি করবেন, নাকি যিনি আপনার উপরে থাকবেন, আপনাকে আপনার বস যিনি আপনাকে কাজ দেন? নিশ্চয়ই আপনি যিনি আপনার বস, যিনি আপনার উপরে থাকবেন, তাকে আপনি আপনার কাজগুলোর আপডেট জানাবেন। সো জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি এটা সবসময় ঊর্ধ্বমুখী ফ্লো হবে, উপরের লেয়ারকে আপনি সবসময় জবাবটা জানাবেন। এর পরের প্রশ্নে আসি আমরা। নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে, নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিম্নের কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করতে পারেন? 1 নাম্বার হলো কারবারের বিলোপ সাধন, 2 নাম্বার হলো তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার অধিক পাওনা আদায়ে মামলা করা, সি নাম্বার হচ্ছে বিলুপ্ত কারবার হতে নিজ পাওনা বুঝে পাওয়া, ডি নাম্বার হলো বিলুপ্ত কারবারের সম্পত্তি উদ্ধারে মামলা করা। এই 4টা অপশনের কোন অপশনটা একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধিত না হলেও সে এই সুবিধাগুলা ভোগ করতে পারবে? এক্স্যাক্টলি, একটা যদি অংশীদারি ব্যবসার যেই চুক্তিটা রয়েছে সেই চুক্তিটা যদি নিবন্ধিত না হয়, তাহলে সে যেই সুবিধাটা পাবে না সেটা হলো তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার অধিক টাকা আদায় করার জন্য সে মামলা করতে পারবে না। অংশীদার এই সুবিধাটা হচ্ছে সে পাবে না, আর বাকি সকল সুবিধা সে পাবে। ওকে, পরের প্রশ্নে আসি। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইনটি কত সালে প্রণীত হয়েছে? পরিবেশ সংরক্ষণ আইন, তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, এরকম বেশ কিছু আইন এই চ্যাপ্টারে বর্ণিত হয়েছে। আপনারা হচ্ছে এই আইনগুলা অবশ্যই মেমোরাইজ করে যাবেন, যে কোন আইন কত সালে প্রকাশ করা হয়েছিল বা প্রণয়ন করা হয়েছিল। তো পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995। এরপরে 7 নম্বর প্রশ্নে আসি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যবসায়ীর আশেপাশের পরিবেশের সুস্থতা বজায় রাখা সমাজের কোন শ্রেণীর প্রতি দায়িত্ব পালন করা হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠান সে যে ব্যবসা করতেছে, তার যে আশেপাশের এনভায়রনমেন্ট রয়েছে, সেই এনভায়রনমেন্টটাকে সুষ্ঠু রাখা, সেই এনভায়রনমেন্টটাকে ভালো রাখা, এটা ব্যবসা প্রতিষ্ঠানের কোন ধরনের বা কোন সমাজের প্রতি, সমাজের কোন শ্রেণীর প্রতি তার হচ্ছে
এই দায়িত্বটা পালন করাকে বোঝায়। একটা হচ্ছে সরকারের প্রতি, সাধারণ সম্প্রদায়ের প্রতি, ক্রেতা ও ভোক্তার প্রতি, আর একটা হলো মালিক বা বিনিয়োগ শ্রেণীর প্রতি। আমাদের আনসার হবে সাধারণ সম্প্রদায়ের প্রতি। সরকারের প্রতি হবে না। সরকারের প্রতি ব্যবসায়ীর দায়িত্বটা কি? সরকারের প্রতি দায়িত্ব হলো সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান করা, সরকারকে নিয়মিত ভ্যাট প্রদান করা, সরকারের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো মেনে চলা। আর ক্রেতা ও ভোক্তাদের প্রতি যেই দায়িত্ব সেটা হচ্ছে ক্রেতা এবং ভোক্তাদেরকে সুলভ মূল্যে পণ্যগুলা সাপ্লাই দেওয়া এবং পণ্যের যে গুণগত মান রয়েছে সেই গুণগত মানগুলো বজায় রাখা। আর মালিক বা বিনিয়োগকারীদের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব হলো মালিক এবং বিনিয়োগকারী তাদেরকে তাদের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রিটার্ন, অ্যাপ্রোপ্রিয়েট লভ্যাংশ বা বন্ড হোল্ডারদেরকে অন টাইম হচ্ছে তাদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করা, এগুলো হচ্ছে মালিক বা বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব। সো আমাদের আনসার হবে সাধারণ জনগণের প্রতি দায়িত্ব বা সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। আমরা এর পরের প্রশ্নে আসি। ৮ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে সমিতির টোটাল শেয়ারের সর্বোচ্চ কত সংখ্যক শেয়ার পর্যন্ত ক্রয় করতে পারে? এটা হচ্ছে সমবায় অধ্যায় থেকে খুবই একটা কমন প্রশ্ন। আমরা জানি একজন সমবায় সমিতির যিনি সদস্য হবেন তিনি ওই সমবায় সমিতির 20% বা 1/5 এর চেয়ে বেশি শেয়ার সে ক্রয় করতে পারবে না। পরের প্রশ্নে আসি। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার হয়? প্রবর্তক মানে হলো প্রমোটার, যারা একটা কোম্পানি কি করেন, একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন বা একটা কোম্পানির যেই শুরুতে ফর্মুলেশনের যে বিষয়টা রয়েছে এই জিনিসটা যারা সম্পন্ন করেন তাদেরকে প্রবর্তক বলা হয়। সো একটা কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য বা কোম্পানি গঠনের জন্য প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে কয়জন সদস্য প্রয়োজন হয়? 7 জন। আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন আর ম্যাক্সিমাম শেয়ার সংখ্যা দ্বারা লিমিটেড। সো এই যে মিনিমাম যতজন ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়াটা এই জন্যই কারণ এই 7 জনেই বা মিনিমাম যারা থাকবে তারা প্রত্যেকেই এবং যারা ম্যানেজমেন্টে থাকার ইচ্ছা পোষণ করবে বা প্রতিষ্ঠানটা গঠনে সহায়তা করবে তাদেরকে আমরা প্রবর্তক হিসেবে আইডেন্টিফাই করব এবং এই নাম্বারটা হলো 7 জন। এবং এই 7 জন কোম্পানির যে সম্মতি ধারাটা রয়েছে, আমরা কিছুক্ষণ আগে কোম্পানির ধারাগুলোর কথা বলেছিলাম স্মারকলিপির, তো স্মারকলিপির সম্মতি দ্বারাই এই প্রমোটাররা হচ্ছে তাদের সিগনেচার করবেন। পরবর্তী প্রশ্নে আসি আমরা। প্রতিষ্ঠানে একজন আদর্শ নেতার মানসিক গুণাবলীর অংশ কোনটা? মানসিক গুণাবলীর অংশ হচ্ছে দূরদর্শিতা। নেতা ফিউচারকে দেখতে পারবেন, নেতা ফিউচারে কি হতে পারে সেটা ফোরকাস্ট করতে পারতে হবে। ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য কোনটা? মুনাফার প্রত্যাশা। একটা ব্যবসা প্রতিষ্ঠান এক্সিস্ট করে এই প্রফিট অর্জনের জন্য। এরপর আসি 12 নম্বর। কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়? কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়? আমরা জানি কার্যভিত্তিক সংগঠনে কি হয়। কার্যভিত্তিক সংগঠনে কাজগুলোকে ডিভাইড করে দেওয়া হয়, প্রত্যেকটা কাজকে ছোট ছোট ভাগে ডিভাইড করে দেওয়া হয় এবং প্রত্যেকটা কাজের যে বিভাগগুলো হয় বা বিভাজনের মাধ্যমে যে বিভাগগুলো হয় সেখানে এক একজন এক্সপার্ট নিযুক্ত করা হয়। তো কার্যভিত্তিক সংগঠনের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিশেষায়ন। এখানে যেহেতু প্রত্যেকের কাজ আলাদা করে ভাগ করা থাকে, ওয়েল ডিফাইন্ড থাকে, বিশেষায়ন নিশ্চিত করা সম্ভব হয়। এরপর জবাবদিহিতা অর্জন করাও সম্ভব হয় যেহেতু কাজ ভাগ করা থাকে। শ্রম বিভাজন তো হচ্ছেই। তাহলে যেটা হয় না সেটা হলো দ্বৈত অধীনতা। এই দ্বৈত অধীনতা কার্যভিত্তিক সংগঠনের কোনো সুবিধা না, বরং এটা উল্টা আরো একটা অধীনতা, যে কার্যভিত্তিক সংগঠনে হচ্ছে প্রত্যেকটা বিভাগ একটা আরেকটা নির্দেশ মানতে বাধ্য থাকে থিওরিটিক্যালি। সো এটা কোনো সুবিধা না, বরং এটা একটা অসুবিধা। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্নে বলা হচ্ছে কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান? আমরা ব্যবসায় পরিবেশের 2 ধরনের উপাদান সম্পর্কে জানি, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। তো এখানে আমরা দেখব কোনটা অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। আমাদের এ নাম্বারে বলা হয়েছে প্রতিযোগী, বি নাম্বারে বলা হয়েছে সরবরাহকারী, সি নাম্বারে নিয়ন্ত্রক সংস্থা এবং ডি নাম্বারে বলা হয়েছে প্রতিষ্ঠানের যে কালচার, প্রতিষ্ঠানের যে সংস্কৃতি। এর মধ্যে কোনটা আনসার হবে? 13 নাম্বার সবাই জানান। 13 নম্বর প্রশ্নের আনসার হবে প্রতিষ্ঠানের যে সংস্কৃতি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের ইন্টারনাল পার্টের বৈশিষ্ট্য, আর বাকিগুলো হচ্ছে সবগুলো এক্সটার্নাল। প্রতিযোগী বাইরের পরিবেশ, সরবরাহকারী মানে যিনি সাপ্লায়ার প্রতিষ্ঠানে তিনিও বাইরের পরিবেশের।
নিয়ন্ত্রক সংস্থা বা গভর্নমেন্ট, বাহ্যিক পরিবেশের। অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে কারা কারা পড়ে? প্রতিষ্ঠানের যে সংস্কৃতিগুলো আছে, প্রতিষ্ঠানের রীতিনীতি, প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্টে থাকবে তারা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। এর পরের প্রশ্ন আসি আমরা, একটি দেশের সপ্তবার্ষিক পরিকল্পনা কোন প্রকার পরিকল্পনার অন্তর্ভুক্ত? সপ্তবার্ষিক পরিকল্পনা, সপ্তবার্ষিক পরিকল্পনা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, লং টার্ম। এরপর আসি আমরা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মোট পরিচালকদের মধ্যে কতজন পরিচালককে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানির যে টোটাল পরিচালক রয়েছেন তাদের কত অংশকে বাধ্যতামূলকভাবে অবসর নেওয়া লাগে? বাকিরাও আনসার করেন। এটার আনসার হচ্ছে 1/3। প্রত্যেক বছর যখন সাধারণ সভা অর্থাৎ এজিএম হবে তখন হচ্ছে 1/3 পরিচালককে অবশ্যই রিটায়ারমেন্টে চলে যেতে হবে। এরপর আসি আমরা মার্টিন ইভান্স এবং রবার্ট হাউস কর্তৃক প্রদত্ত নেতৃত্ব কোন ধরনের আচরণটির কথা উল্লেখ রয়েছে? দুইজন মনীষীর কথা বলা হয়েছে এবং এটাও জানার চেষ্টা করা হয়েছে যে তারা যে নেতৃত্বের ধরন নিয়ে আলোচনা করেছেন সেই নেতৃত্বটা আসলে কোন ধরনের আচরণের কথা উল্লেখ রয়েছে। আচ্ছা, এই দুইজনের লেখা যে প্রবন্ধ সেখানে বলা হয়েছে মূলত নির্দেশনামূলক নেতৃত্বের বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, বা নেতৃত্বের যে আচরণটা হবে, নেতৃত্বের ক্ষেত্রে যে নির্দেশনা দানের যে পদ্ধতিটা হবে সেটা নির্দেশনামূলক হওয়ার ব্যাপারে এখানে বলা হয়েছে। আমরা এর পরের প্রশ্নে আসি, কর্মীদের দিক বিচারে একজন ব্যবসায়িক নেতার প্রধান কাজ কি? 1 নাম্বার নির্দেশ দান, 2 নাম্বার হলো নিয়ন্ত্রণ, 3 নাম্বার দলগত প্রচেষ্টার উন্নয়ন, 4 নাম্বার হলো কোম্পানির যে কার্যকর তত্ত্বাবধান এবং সমন্বয় সাধন। সো কর্মীদের দিক দিয়ে একজন ব্যবসায়িক নেতার প্রধান কাজ কি? তার প্রধান কাজ হচ্ছে দলগত প্রচেষ্টার উন্নয়ন। কর্মীদের নিজেদের মধ্যে যে কাজের মধ্যে যে ইন্টারাকশনটা হবে এই জিনিসটা ডেভেলপ করাই হচ্ছে ব্যবসায়িক নেতার প্রধান কাজ। পরের প্রশ্নে আসি আমরা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আমরা বিসেক বলে থাকি, এই বিসেকটা কোন ধরনের সংগঠন? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিসেক, এই সংগঠনের কাঠামোটা কেমন? ম্যাট্রিক্স, কমিটি, কার্যভিত্তিক, সরলরৈখিক। এই সংগঠনের কাঠামোটা হচ্ছে কার্যভিত্তিক, অর্থাৎ এই সংগঠনের মধ্যে অর্থাৎ এই বিসেকের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো বিভাগ রয়েছে, প্রত্যেক বিভাগে হচ্ছে একজন করে হেড আছে। তো এইভাবে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনটা আসলে ফাংশন করে। এরপর আসি আমরা, কোন সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণীয়? অর্থাৎ নির্বাহীরা হচ্ছে যে অর্ডার দেওয়ার যে সুপ্রিমেসি এটা হাইয়েস্ট লেভেল এক্সারসাইজ করে, সেটা কোন ধরনের সংগঠনের ক্ষেত্রে? সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠনের ক্ষেত্রে। ওই কারণে সরল রৈখিক সংগঠনকে আমাদের বইগুলোতে সামরিক সংগঠন কাঠামো হিসেবে আখ্যায়িত করা হয়, বিকজ এখানে নেতা যে আদেশটা দিবেন কর্মীদেরকে, কর্মীরা এটা আনকন্ডিশনালি উইদাউট এনি শর্ত তারা হচ্ছে এটা মেনে চলতে বাধ্য। সো সেই কারণে এই ধরনের নেতৃত্বের কাঠামোর মধ্যে স্বৈরতন্ত্রের মনোভাব থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আসে সমবায়ের সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে সদস্য সংখ্যা সেটা কতজন? সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 6 ও 12। সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো সমবায় সমিতির যে ব্যবস্থাপনা কমিটি এটার সদস্য সংখ্যা সবসময় 3 দ্বারা ডিভাইডেড হইতে হবে, অর্থাৎ 6 অথবা 9 অথবা 12 এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। 7 হইতে পারবে না, 8 হইতে পারবে না, 10 হইতে পারবে না, 11 হইতে পারবে না, হয় 6 হবে, না হলে 9 হবে, অথবা 12 হবে। এই 3টা রেঞ্জের মধ্যেই ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হবে। আমরা এর পরের প্রশ্নে আসি,
পরের প্রশ্নে কি বলা হচ্ছে, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটা? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে ধাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে শেষ ধাপ কোনটা? শেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। প্রথম ধাপগুলো তো আমরা জানি, আদর্শ মান নির্ধারণ করে দেওয়া, তারপর হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলা পরিমাপ করা প্রয়োজন। এরপর হচ্ছে আদর্শ মানের সাথে কাজগুলোকে আমি তুলনা করব। তুলনা করার পরে যদি আমি কোনো বিচ্যুতি পেয়ে থাকি, কোনো প্রবলেম পেয়ে থাকি, আমি সেগুলো কেন উদ্ভূত হয়েছে সেই রিজনগুলো আমি ফাইন্ড আউট করব এবং আলটিমেটলি এগুলোর উপর বেস করে আমি সংশোধনমূলক ব্যবস্থা নিব। সো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে সর্বশেষ ধাপ রয়েছে সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। এরপরের প্রশ্নতে আমরা আসি। পরের প্রশ্নে বলা হচ্ছে, কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করা প্রয়োজন? কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজস্বভাবে তৈরি করা প্রয়োজন? আনসার হচ্ছে পরিমেল বিধি বা পরিমেল নিয়মাবলী। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে একটা পাবলিক লিমিটেড কোম্পানি সে যদি চায়, সে পরিমেল নিয়মাবলী নিজে প্রণয়ন না করে কোম্পানি আইনে বর্ণিত টেবল এ ফর্মকে সে পরিমেল নিয়মাবলী হিসেবে নিতে পারে। কিন্তু ইন কেস অফ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নিজেকেই তাকে হচ্ছে তার পরিমেল নিয়মাবলীটা প্রণয়ন করা লাগবে। পরের প্রশ্নে আসি আমরা, বার্তা সংস্থা কোন শিল্পের আওতাভুক্ত? বার্তা সংস্থা বা টেলিকমিউনিকেশন যে সার্ভিসগুলো রয়েছে এগুলো হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত। এরপর আসি আমরা 24 নম্বর, কোনটি ব্যবস্থাপনার মৌলিক কাজ? ব্যবস্থাপনার মৌলিক কাজ কোনটি? আমরা তো জানি ব্যবস্থাপনার 7টা কাজের কথা, সেই 7টা কাজের মধ্যে কোন কাজটা রয়েছে? সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার 7টা কাজগুলো কি কি? 1 নম্বর হচ্ছে পরিকল্পনা, 2 নম্বর সংগঠিতকরণ, 3 নম্বর কর্মী সংস্থান, 4 নম্বর হচ্ছে এর মধ্যে আরো রয়েছে নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তো এর মধ্যে আবার নির্দেশনা, প্রেষণা এবং সমন্বয় সাধন এই 4টাকে এক করে কোনো বইয়ে নেতৃত্ব হিসেবে দেখায়। বিশেষ করে আমেরিকান যে বইগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে নির্দেশনা, প্রেষণা এবং সমন্বয় সাধন, এই 3টাকে আমেরিকান বইগুলোতে হচ্ছে নেতৃত্ব হিসেবে দেখাই। কিন্তু আমরা যদি বাংলাদেশে প্রচলিত যে ম্যানেজমেন্টের বইগুলো দেখি সেখানে ব্যবস্থাপনার কাজ 7টাই দেখায়। একটা হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তো আমাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞাসাও করে যে ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টা, তাহলে আমরা আনসার দিব 7টা। 25 নম্বর আসি, কোন ক্ষেত্রে অংশীদারি কারবারে বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে? এটা আমাদের সরাসরি আইনেই বলা হয়েছে, 1932 সালের অংশীদারি আইন। এই আইনে সরাসরি বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে একটা অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলকভাবে সেটা বিলোপ সাধন হবে। কোনো অংশীদার মারা গেলে, বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠিত কারবার সেটা যদি উদ্দেশ্য অর্জিত হয়ে যায়, আর কোনো অংশীদার যদি চুক্তি ভঙ্গ করে, এবং সর্বশেষ যেটা বলা হয়েছে সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হয়ে গেলে। আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার, একজন ব্যতীত সকল অথবা একজন ব্যতীত সকল অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় তখন সেই অংশীদারি কারবারটা বাধ্যতামূলকভাবেই বিলোপ সাধন হয়ে যাবে। এরপর আসি আমরা 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর কি বলা হচ্ছে, কোনটির অভাবে ভেজাল ও নকল পণ্য সরবরাহ বৃদ্ধি পায়? কোনটির অভাবে ভেজাল এবং নকল পণ্য মার্কেটে চলে আসে? 26 নম্বর প্রশ্নের আনসার কি হবে সবাই জানান। আচ্ছা, তো কোনটির অভাবে ভেজাল এবং নকল পণ্য বৃদ্ধি পায়? এর মধ্যে রয়েছে অদক্ষ মানব সম্পদ, নৈতিকতা ও মূল্যবোধের অভাব, সুশাসনের অভাব এবং কাঁচামালের অভাব। আচ্ছা, 26 নম্বর প্রশ্নে অদক্ষ মানব সম্পদের সাথে সাধারণত ভেজাল এবং নকল পণ্যের সম্পর্কটা সরাসরি না, এটার সম্পর্কটা সরাসরি হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধের সাথে।
অর্থাৎ একজন যিনি একটা পণ্য বিক্রি করবেন, যিনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, তিনি নিজেই যদি চাই আমি এই পণ্যটার মধ্যে কোনো না কোনোভাবে ভেজাল রাখবো, তাহলে পৃথিবীর কোনো আইনেই কিন্তু তাকে আলটিমেটলি কি করতে পারবে না, তাকে কমপ্লিটলি এটা থেকে প্রিভেন্ট করাতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি সে নিজেই যদি চায় যে সে এই পণ্যটা ভেজাল করবে, এই পণ্যটার মধ্যে সে বিভিন্ন জিনিস মিক্স করে সে এই পণ্যটা বিক্রি করবে, এই জিনিসটা ধরার কিন্তু কোনো বা ওয়ে থাকলেও সেটা একেবারে যে কার্যকরভাবে ইমপ্লিমেন্ট করা যাবে এটা আদতে কোনোভাবে সম্ভব না, যদি যিনি সে পণ্যটা বিক্রি করবেন তার যদি ইচ্ছাই থাকে যে আমি ভেজাল করবই, মানে তার নিয়তেই আছে আমি পণ্যটা ভেজাল করেই বিক্রি করব, তাহলে এইরকম ক্ষেত্রে মার্কেটে হচ্ছে পণ্যের যেই ভেজাল যে পণ্যগুলো সেগুলো হচ্ছে অনেক বেড়ে যায়। আমরা দেখি না, আমরা হচ্ছে বিভিন্ন সিজন গুলোতে দেখি যখন বৈশাখ মাসে বিভিন্ন রকমের ফল ফ্রুটস গুলো মার্কেটে আসে, দেখা যায় হচ্ছে মার্কেটে আসার 1 মাসের মধ্যেই বেশিরভাগ পণ্যে হচ্ছে ফরমালিন যুক্ত পণ্য চলে আসে। এগুলো আসার কারণ কি? এগুলোর আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের যারা এই পণ্যগুলো সাপ্লাই দিচ্ছে বা যারা এই ব্যবসায় নিযুক্ত তাদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধের অভাব রয়েছে। সুশাসনের অভাব এটাও কাছাকাছি, কিন্তু সুশাসন থাকলেই যে সবকিছু করা সম্ভব বিষয়টা এরকম না। আইন থাকলেও আইনটা বাস্তবায়ন করলেও এটা হচ্ছে একেবারে আলটিমেটলি মানে চূড়ান্তভাবে হচ্ছে ভেজাল এবং নকল পণ্য করা সম্ভব না, যদি না ব্যবসায়ীদের মধ্যে বা যারা পণ্যটা সাপ্লাই এর সাথে জড়িত থাকবে তাদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধটা জড়িত। আর কাঁচামালের অভাব, না এটা আনসার হইতে পারে না, এখানে আনসার ডি দিয়েছে, ডি হবে না। কাঁচামালের অভাব থাকলে প্রয়োজনে হচ্ছে পণ্যটা সাপ্লাই আউট হয়ে যাবে, স্টক আউট হয়ে যাবে, মার্কেটে প্রোডাক্ট আপনি পাবেন না, কিন্তু কাঁচামালের অভাবে তো প্রোডাক্টের মধ্যে ভেজাল থাকার বিষয়টা এখানে সাথে জড়িত না আর কি। সো আমাদের এখানে আনসার হবে বি নাম্বার, আনসার হবে আমাদের আনসার হবে বি নাম্বার। আমরা পরের প্রশ্নে আসি। এরিয়া ম্যানেজার এবং সাধারণ ব্যবস্থাপক যথাক্রমে ব্যবস্থাপনার কোন কোন স্তরের অংশ? একজন হচ্ছে এরিয়া ম্যানেজার আর একজন হচ্ছে সাধারণ ব্যবস্থাপক। আচ্ছা, যিনি এরিয়া ম্যানেজার হয় তিনি হচ্ছে সাধারণত মধ্যস্তরের ব্যবস্থাপক হয়, উনি একটা নির্দিষ্ট এরিয়ার আন্ডারে সকল কাজগুলো দেখাশোনা করে। আর সাধারণ ব্যবস্থাপক হচ্ছে তার আন্ডারে অনেকগুলো এরিয়া ম্যানেজার থাকবে। মনে করেন আমি যদি ঢাকা শহরের ক্ষেত্রে চিন্তা করি, আমি ধানমন্ডি এরিয়ার জন্য একজন ম্যানেজার রাখলাম, বসুন্ধরা এরিয়ার জন্য একজন ম্যানেজার, গুলশান এরিয়ার জন্য একজন ম্যানেজার, পুরান ঢাকা এরিয়ার জন্য একজন এরিয়া ম্যানেজার। তো এই 4টা এরিয়া ম্যানেজার এর উপর একজন থাকবে যিনি হবে সাধারণ ম্যানেজার। সো যিনি সাধারণ ম্যানেজার থাকবেন তিনি হবে উচ্চ স্তরে, আর যিনি এরিয়া ম্যানেজার তিনি হবে নিম্ন স্তরে, সরি এই মধ্য স্তরে থাকবে এরিয়া ম্যানেজার। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে আসি। 28 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নাবালক অংশীদারকে তার সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে থাকা বা না থাকা এই বিষয়ে তাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। অর্থাৎ একজন অংশীদার সে যদি নাবালক থেকে সাবালক হয়ে যায় তখন সে অংশীদারি ব্যবসায় থাকবে নাকি থাকবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে কত মাস সময় দেওয়া হয়েছে আইনে? আনসার হচ্ছে সি, 6 মাস। 6 মাসের মধ্যেই তাকে ডিটারমাইন করতে হবে সে কি অংশীদারি ব্যবসায় থাকবে নাকি থাকবে না। আমরা এর পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, কোনটির যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতির সুবিধা? আমরা জানি পদোন্নতির কয়েকটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, একটা হলো জ্যেষ্ঠতার ভিত্তিতে, একটা হচ্ছে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা উভয়ের ভিত্তিতে। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতির সুবিধা কি। অপশন দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের যে দ্বন্দ্ব এবং শত্রুতা এটা দূর হবে, প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। 3 নম্বর অপশন হলো প্রতিষ্ঠানে সুন্দর ও শৃঙ্খল পরিবেশ থাকে। 4 নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়নের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাওয়া যায়। 29 নম্বর প্রশ্নের আনসার কি হবে সবাই কমেন্টে জানান। ওকে, 29 এর আনসার হবে বি, প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি হয়। প্রতিষ্ঠানের দ্বন্দ্ব এবং শত্রুতা
দূর করে না, উড়লে আরো বেড়ে যায়। প্রতিষ্ঠানে যখন যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়ন শুরু হয় তখন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আহ অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় আর কি, মানে কর্মীদের নিজেদের মধ্যেই। আর ট্রেড ইউনিয়ন যেগুলো রয়েছে, ট্রেড ইউনিয়ন গুলো সবসময় চায় যে আহ জ্যেষ্ঠতার ভিত্তিতে হোক, কারণ জ্যেষ্ঠতার ভিত্তিতে হলে একটা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকেরই হচ্ছে আহ পদোন্নয়ন হবে আর কি। সো এই কারণে ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষ থেকে একটা রেজিস্ট্যান্স থাকে যখন যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়নটা দেওয়া হয়। পরের প্রশ্নে আসি আমরা, সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান কৌশলগত মিত্র গড়ে তোলে? কৌশলগত মিত্র গড়ে তোলে কোন ধরনের প্রতিষ্ঠান? এটার আনসার কি হবে 30 নম্বর প্রশ্নের? বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান বা যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি টাইপসের, তার হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাকে ব্যবসা পরিচালনা করা প্রয়োজন হয়। সো বিভিন্ন অঞ্চলে তার হচ্ছে আঞ্চলিক মিত্র লাগে, কৌশলগত মিত্র রাখে, যারা তাকে তার বিভিন্ন যে কমপ্লায়েন্স রিলেটেড বিভিন্ন বিষয় রয়েছে বা বিভিন্ন আঞ্চলিক বিষয় রয়েছে সেই জিনিসগুলোতে যাতে তাকে সাপোর্ট দিতে পারে, সেজন্য সে কৌশলগত মিত্র তুলে বা হচ্ছে অন্য আরেকটা প্রতিষ্ঠানের সাথেও কৌশলগত মিত্র তুলে ধরা যায়। মনে করেন আমার একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমি একটা প্রোডাক্ট উৎপন্ন করতেছি, সেটা আবার আরেকটা প্রতিষ্ঠানের জন্য র মেটেরিয়ালস হিসেবে ইউজ হচ্ছে। তো ওই ক্ষেত্রে দুইটা প্রতিষ্ঠানের মধ্যেও কৌশলগত মিত্রটা গড়ে ওঠে। অর্থাৎ বিভিন্ন কারণে বড় প্রতিষ্ঠানগুলা এই কৌশলগত মিত্রটা গড়ে তোলে। আমরা এর পরের প্রশ্নে যাই, জোড়াময় শিকল নীতি কিসের সাথে সম্পর্কিত? এটা খুবই সিম্পল এবং কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে জবাবদিহিতার সাথে সম্পর্কিত। জোড়াময় শিকল যদি থাকে প্রতিষ্ঠানের মধ্যে, তখন একটা প্রতিষ্ঠানে কে কাকে অর্ডার দিবে, কে কার কাছে জবাবদিহিতা করবে, অর্থাৎ সাংগঠনিক যে চেইনটা, একটা প্রতিষ্ঠানের যে সাংগঠনিক কাঠামোর যে চেইনটা, সেই চেইনটা তখন হচ্ছে ভালোভাবে বোঝা যাবে। সো ফলশ্রুতিতে কে কাকে অর্ডার দিবে, কে কার কাছে জবাবদিহিতা করবে, এই দুইটা জিনিস জোড়াময় শিকল থাকলে সেখান থেকে হচ্ছে ভালোভাবে বোঝা যায়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে আসি। কোনটি কাজের বাইরের প্রশিক্ষণ পদ্ধতি? আমরা যদিও ইতিমধ্যে অন দ্য জব অফ দ্য জব ট্রেনিং নিয়ে আলোচনা হয়েছে। সো এটার আনসার কি হবে আপনারাই বলেন, যেহেতু এই টপিকটা অলরেডি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বত্রিশ নম্বর প্রশ্ন, কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি? আচ্ছা, একজন বলেছেন ডি, বাকিরাও জানান। একটা হচ্ছে পদ পরিবর্তন পদ্ধতি, শিক্ষানবিশ প্রশিক্ষণ, প্রবেশনা পদ্ধতি এবং টাস্ক ফোর্স পদ্ধতি। কোনটা কাজের বাইরে প্রশিক্ষণ? কাজের বাইরে প্রশিক্ষণটা হচ্ছে টাস্ক ফোর্স, বাকিগুলো সবগুলা কাজের ভেতর দিয়ে, পদ পরিবর্তন, শিক্ষানবিশ কাজের মধ্য দিয়ে প্রশিক্ষণ, প্রবেশনা ইন্টার্নশিপ কাজের মধ্য দিয়ে প্রশিক্ষণ। এরপরে হচ্ছে আমরা আসি 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি করেন না? অপশন 1, এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না। অপশন 2, সিদ্ধান্ত গ্রহণ অধীনস্থ কর্মীদেরকে সম্পৃক্ত করেন, অধীনস্থ কর্মীদের মতামতকে মূল্যায়ন করেন, অধীনস্থদের নিকট হতে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। তো আমরা তো প্রশ্নেই দেখতে পাচ্ছি বলা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে। গণতান্ত্রিক নেতৃত্ব মানেই তো সকলের মতামতকে গুরুত্ব দেওয়া, সকলের মতামত জানা, সকলের মতামত বোঝার চেষ্টা করা। সো যেখানে গণতান্ত্রিক নেতৃত্ব থাকবে সেখানে নেতা অবশ্যই কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য কি করবেন না, কখনো এক্সপেকটেশন করবে না, বরং সে কর্মীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইবে, বিভিন্ন বিষয়ের হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস চাইবে। সো আমাদের আনসার হবে ডি নাম্বার।
আচ্ছা, আমরা এখানে আরেকবার পড়ার চেষ্টা করি কি বলা হচ্ছে। গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি করেন না। আচ্ছা, কি করেন না, আমরা যদি দেখি এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এককভাবে সে কোনো সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত গ্রহণ অধীনস্থ কর্মীদেরকে সম্পৃক্ত করেন, এটাও ঠিক আছে। অধীনস্থ কর্মীদের যে মতামত সেটাকেও তিনি মূল্য দেন। অধীনস্থদের নিকট থেকে শর্তহীন আনুগত্য তিনি প্রত্যাশা করেন। তো শর্তহীন আনুগত্য তো প্রত্যাশা করবে না গণতান্ত্রিক নেতৃত্বে। আর এখানে এ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার হবে না, কারণ হচ্ছে এককভাবে নেতা সিদ্ধান্ত নেই না, নেতা হচ্ছে সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেই। সো আমাদের এর আগের প্রশ্নের আনসার হবে ডি নাম্বার। এরপর আমরা 34 নম্বর প্রশ্নে আসি। 34 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কর্মী নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য কর্মীর কোন নির্দিষ্ট কাজের প্রতি তার ঝুঁক প্রবণতা, এইটা যাচাইয়ের পদ্ধতিটা কি। অর্থাৎ একজন কর্মীকে যখন আমি প্রতিষ্ঠানে রিক্রুট করব, তখন কর্মী কোন কাজের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, কোন সেক্টরে সে কাজ করতে বেশি আগ্রহী ফিল করে, এই গুণটা যাচাই করার পদ্ধতি কোনটা? প্রবণতা যাচাই, ব্যক্তিত্ব যাচাই, বুদ্ধিমত্তা যাচাই, যোগ্যতা যাচাই, কোনটা আনসার হবে 34-এর? সবাই একটু রেসপন্স করেন। ওকে, 34 নম্বর প্রশ্নের আনসার হবে এ, প্রবণতা যাচাই, যেটাকে আমরা যুগ প্রবণতা যাচাই বলে থাকি। এটার মাধ্যমে একজন কর্মীর ইন্টারেস্টেড সেক্টর কোন জায়গায় সেই জিনিসটা আমরা জানতে পারি। এরপরের প্রশ্নে আসি, কোনটি একার্থক পরিকল্পনা? কোনটি একার্থক পরিকল্পনা? পদ্ধতি, কৌশল, প্রকল্প এবং প্রক্রিয়া, এই চারটার মধ্যে কোনটা আনসার হবে বলে মনে হয়? আপনারা রেসপন্স করেন। ওকে, আমরা আসি 35 নম্বর বলা হচ্ছে কোনটি একার্থক পরিকল্পনা। আচ্ছা, একার্থক পরিকল্পনার ডেফিনিশনটা কি? একার্থক পরিকল্পনাটা হচ্ছে যে পরিকল্পনা একটা প্রতিষ্ঠানে কেবলমাত্র একবার ব্যবহারের জন্য নেওয়া হয় অথবা একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য নেওয়া হয়, সেই পরিকল্পনাকে বলা হবে একার্থক পরিকল্পনা। আই রিপিট, যে পরিকল্পনা একটা প্রতিষ্ঠানে একবার ব্যবহারের জন্য নেওয়া হয় অথবা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্যই নেওয়া হয়, সেই পরিকল্পনাকে বলা হয়ে থাকে একার্থক পরিকল্পনা। সো আমরা যদি এই প্রশ্নের দিকে তাকাই, বলা হচ্ছে কোনটি একার্থক পরিকল্পনা। আমাদের অপশন দেওয়া হয়েছে পদ্ধতি, কৌশল, প্রকল্প এবং প্রক্রিয়া। রায়হানা ফেরদৌস রুহি বলেছেন সি নাম্বার হবে, প্রকল্প হবে। আর বাকিরাও জানান, বাকি যারা রয়েছেন আমার সাথে সবাই রেসপন্স করেন এই প্রশ্নের আনসার কি হতে যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নের আনসার হবে প্রকল্প। পদ্ধতি হচ্ছে স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি কোনো একার্থক পরিকল্পনা নয়। পদ্ধতি হলো একটা স্থায়ী পরিকল্পনা। সুতরাং এখানে আনসার যেটা দেওয়া হয়েছে এটা হবে না, এখানে আনসার হবে সি নাম্বার। তারপর হলো কৌশল, কৌশলটাও একবার না, এটা হচ্ছে স্থায়ী টাইপ। স্থায়ী মানে কৌশলটা একাত্মকের মধ্যে পড়ে না,
আর প্রক্রিয়া তো স্থায়ীর মধ্যেই পড়ে, নীতি, রীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, এগুলো মোটামুটি স্থায়ী পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর একাত্মক পরিকল্পনার মধ্যে কি কি পড়ে? প্রকল্প পড়ে, তারপর হচ্ছে বাজেট, যেটা অনেক বেশি কমন। আপনার যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আপনারা দেখতে পারবেন যে এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে যে বাজেট কোন ধরনের পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। প্রকল্প কোন ধরনের পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা। তো একাত্মক পরিকল্পনা হিসেবে আমাদের আনসার হবে প্রকল্প। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমরা দুইটা সেশনের ম্যানেজমেন্টের প্রশ্ন অ্যানালাইসিস করেছি। আমরা শুরুতে হচ্ছে বিভিন্ন এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত 5টি সেশনে যে প্রশ্নগুলো এসেছিল, আমরা প্রশ্নগুলোর বিশ্লেষণ করেছি। আমরা দেখার চেষ্টা করেছিলাম কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, কোন কোন চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন কম আসে, কোন চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা এটাও দেখারও চেষ্টা করেছিলাম যে আসলে আমার সামনে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, সেই পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যেমন আমাদের হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতিমালা, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা, কোম্পানি সংগঠন, এই জায়গাগুলো থেকে আমাদের দেখা যায় প্রশ্ন একটু বেশি পরিমাণে আসে। কখনো কখনো এই চ্যাপ্টারগুলো থেকে 6টা প্রশ্ন পর্যন্ত এসেছিল, সেটাও আমরা দেখেছি। সো আমরা আশা করতে পারি আমাদের অত্যাসন্ন যে গুচ্ছ পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও আমরা হচ্ছে এই যে ট্রেন্ডটা দেখেছিলাম বিগত 5 বছরে প্রশ্নপত্রের মধ্যে, আমরা সেই ধারাটাই অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। তো এই পর্যন্ত হচ্ছে আমরা 2টা সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন অ্যানালাইসিসের পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেশিরভাগ প্রশ্নই সরাসরি বই থেকে হচ্ছে, অর্থাৎ আমাদের যে শিটগুলো প্রোভাইড করা হয়েছে সরাসরি শিটের উপর থেকেই, অর্থাৎ সরাসরি টেক্সট থেকেই বেশিরভাগ প্রশ্ন আসছে। কনসেপচুয়াল প্রশ্ন খুব কমই আমরা পেয়েছি লাস্ট 2টা সেশনে। অধিকাংশ প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক বা সরাসরি ইনফরমেটিভ প্রশ্ন অধিকাংশই। কিছু অনুধাবনমূলক রয়েছে, বাট অধিকাংশ আমরা ইনফরমেটিভ প্রশ্ন পেয়েছি। সো আমরা প্রত্যাশা করি সামনে যেই পরীক্ষাটা হতে যাচ্ছে গুচ্ছ, সেই পরীক্ষাও আমরা সেম সিনারিও দেখতে পাবো। কিন্তু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যদি প্রশ্নের পত্রের যে প্যাটার্ন, সেটার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, যদি প্রশ্নপত্রের মধ্যে অনুধাবনমূলক যে পার্টগুলো, কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে, এগুলা যদি আসে বা বেশি পরিমাণ আসে, এগুলো যাতে ফেস করতে পারি আমরা, এগুলা যাতে আমরা অ্যাড্রেস করতে পারি পরীক্ষার হলে, সেই এবিলিটিটা আমাকে পরীক্ষার হলে যাওয়ার আগেই নিয়ে যেতে হবে। সো আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের রমজানের দিনে সকাল 10:30 থেকে আমরা আলোচনা করছি। আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। এবং পাশাপাশি অত্যাসন্ন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে, তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট হিসেবে দেখতে পাবো এই প্রত্যাশা জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।